আপনি আবারও আমার বিশ্বাসে আঘাত করলেন। রিচার্ড নিশ্চুপ, নিটল স্তব্ধ অবিচল নীরবতায় জবান বন্ধ করে রেখেছে সেই কখন থেকে। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করা, রক্তিম চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। ধৈর্যচ্যুত হয়ে কটাক্ষ মিশ্রিত গলায় চেঁচালো এলিজাবেথ, মেয়েদের ইজ্জত এতটাই সস্তা আপনার কাছে? উত্তর দিন মিস্টার কায়নাত। রিচার্ড নির্জীব, পাশেই সোফার উপর অবহেলায় পড়ে থাকা ল্যাপটপ হতে ক্লান্তিহীন শব্দের ধারা বইছে। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে রিচার্ড আর এক অজ্ঞাত ব্যক্তির ফোন কলের কথোপকথন, যেখানে রিচার্ড লোকটাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে এলিজাবেথকে হোটেল গ্র্যান্ড সুলতান থেকে অপহরণ করে তাদের গোপন আস্তানায় নিয়ে আটকে রাখবে। থরথর করে কাঁপছে এলিজাবেথের ঠোঁট, ভগ্ন হৃদয়ে উথাল পাথাল ঢেউ আষ্টে পড়ছে নিরন্তন। কার্নিশে জমেছে কালো মেঘের ঘন ঘটা, থেমে থেমে ঝরঝরিয়ে নামছে বৃষ্টি। বুকের গভীর থেকে ক্ষতর আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়, আপনি আসলে কখনো আমাকে ভালোবাসেননি। তৎক্ষণাৎ রিচার্ডের তীব্র আপত্তি, রাশভারী মুখটা তুলে দাঁত খিচে বলল, আমি যা করেছি তোমাকে তার থেকে দূরে নেওয়ার জন্যই করেছি। সেদিন যদি সেই লোকটা ঠিক সময় না আসতো, কি হতো ভেবে দেখেছেন একবার? রিচার্ড নতদৃষ্টি নিবিষ্ট করে জলদগম্ভীর গলায় প্রত্যুত্তর করল, কিছুই হতো না। কণ্ঠনালী বেয়ে তাচ্ছিল্যের ঝলক উঠে এলো ঠোঁটে। এলিজাবেথ দুই হাত তালি দিয়ে শব্দ করে হেসে উঠল আরও তীব্রতায়। কটাক্ষে সে হাসিতে কেঁপে উঠল ওর পাতলা শরীর। হঠাৎই কণ্ঠ ভরে গেল বিষাদে। ঘৃণায় জর্জরিত কণ্ঠে চিৎকার করে উঠল এলিজাবেথ, হতো, অবশ্যই হতো। আমি সেদিন ধর্ষিত হতে যাচ্ছিলাম, আবারও ঠিক যেমনটা পূর্বে আপনি আমার সঙ্গে করেছিলেন। রিচার্ডের চোখে মুখে বিদ্যুৎ চমকানোর মতো হিংস্রতা। তালুতে আঙুল পিষে কর্ধ সংবরণ করার চেষ্টা করল সে, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। তোমার ভালোর জন্যই ছিল আমার সকল পদক্ষেপ। আই ওয়াজ বিটেন বাই দ্যাট মাদার ফাকার। লোকটা আমাকে ছুঁয়েছিল, এখানে ওখানে, অশোভন ভাষায় কথা বলে কাছে আসতে চেয়েছিল। তারপরও আপনি বলবেন আপনি আমাকে সেই লোকটার থেকে দূর করার জন্য? সেই লোকটা, যে লোকটা হাজারবার সুযোগ পেয়েও কখনো ছুঁয়ে দেখেনি আমাকে, সেই লোকটার থেকে দূরে নেওয়ার জন্য এমন নোংরা খেলা সাজিয়েছিলেন। কিছুক্ষণ থেমে কথা শেষে আরেকটু সংযোজন করল এলিজাবেথ, নিজের স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসবেন সেটার জন্য এত বাজে খেলা খেলতে হলো। একটু নত হলে কি এমন হতো? রিচার্ড কায়নাত কখনো নত হয় না কারোর কাছে, হোক সে আমার স্ত্রী। আড়ষ্ট মেয়েটার ঠোঁট কেঁপে ওঠে বারবার, বুকের গভীর থেকে উঠে আসে ভাঙাচোরা কান্না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল মেয়েটা, যদিও সে তাতে ব্যর্থ বরাবরের মতোই। নিভে আসা কণ্ঠে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে আওড়ালো, কেন, কেন বারবার আমাকে আমার বিশ্বাসের কাছে হার মানতে হয়? যখন সবচেয়ে বেশি স্বামীর ছায়া খুঁজি পাশে, তখন কেন সে থাকে না? কি লুকোচ্ছে সে আমার কাছ থেকে? স্ত্রী হয়ে জানার এখতিয়ার কি আমার নেই? না। এই স্বর ম্লান হওয়ার আগেই ধারালো ছুরির শীতল ফলা চিরে গেল মাংসপেশি। কালচে ঠোঁটের ফাঁক গলে গাঢ় খয়েরি রক্ত ছিটকে এসে বিদীর্ণ করল এলিজাবেথের কোমল ত্বক। রিচার্ড পেটে হাত চেপে কুঁচকে পড়ল এলিজাবেথের সামনে হাঁটু ভেঙে। আঙুলের ফাঁক গলে ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকল। নিষ্পৃহ চোখে রিচার্ড চেয়ে থাকে এলিজাবেথের দিকে। এলিজাবেথ রক্তমাখা ছুরিটা হাতে নিয়ে রিচার্ডের সামনে হাঁটু গেড়ে বসল। হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট নিলিং ডাউন? লুক, আই ডিড ইট টু। ফিসলে হাসল তার আত্মঘাতীকে পুড়তে দেখে তার যন্ত্রণায়। রিচার্ড রক্তমাখা ঠোঁট কামড়ে যন্ত্রণা গিলে নিল। বাহ, এত পদোন্নতি! স্বামীর পেটে ছুরি চালাতেও শিখে গিয়েছ? এলিজাবেথ বাকরুদ্ধ, যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্যন্তরীণ ভঙ্গুরতা লুকানোর জন্য। ওদিকে ফ্লোরে রক্তের রক্তিমা নদীর স্রোত প্রবাহমান অজস্র ধারায় হাঁটু গেড়ে গড়িয়ে পড়া রক্তে। রক্তের পিচ্ছিল গন্ধে গুমোট পরিবেশ যেন শোকে গেয়ে উঠল। আবারও হাসল রিচার্ড, তবে এবার উপহাসের হাসি। এখন বুঝি আর ভালোবাসো না আমাকে?
দুই হাতের কুয়াশা ভরা আজলায় এলিজাবেথ চেপে ধরল রিচার্ডের রুক্ষ পুরুষালী দাড়িবিহীন চোয়াল। বৃদ্ধাঙ্গুলে তুলে নিল এক ফোঁটা উষ্ণ রক্ত। এক টুকরো উষ্ণ স্পর্শে পাষণ্ড লোকটার বুক ধাঁধিয়ে গেল শীতলতায়। বুক হিম হয়ে আসে। আজ ভঙ্গুর মেয়েটার ভাঙা কণ্ঠে অদ্ভুত রকমের দৃঢ়তা। রক্তাক্ত স্বামী সমুদ্রনীল চোখে আলো ছায়া মেশানো চোখের স্থির দৃষ্টি নিক্ষেপ করে ক্ষীণ আওয়াজে আওড়াল, আমি ভালোবাসি আপনাকে। এখনও ঠিক আগের মতোই ভালোবাসি, কিন্তু আমরা এক হতে পারবো না। কারণ আপনার কাছ থেকে কষ্ট পেতে পেতে আমি ক্লান্ত হয়ে গেছি। কান্না করতে করতে ক্লান্ত আমি। আপনি সবসময় আমার মন ভেঙে দিয়েছেন, লাগাতার বারবার। আমি এভাবে বাঁচতে পারবো না। কষ্টের পরিবর্তে এবার আমি নিজেকেই বেছে নিলাম। আই অ্যাম ডান মিস্টার কায়নাত। অজানা উদ্বেগ চেপে বসল রিচার্ডের ভেতরে, হারানোর অন্তর্গত ভয়ে। ভয়াল অনুভূতিতে বেজে উঠল শরীরের শিরা উপশিরা। তবুও লোকটা তার শক্ত খোলস থেকে বের হলো না। অধরকোণে দীপ্তি দিল চিরচেনা সেই বাঁকা হাসি। নিখিল কৃষ্ণ চোখে সন্নিকটে অবিনাশী চাহনিতে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে ধরাশায়ী কণ্ঠে বলল, তবে এখনও হাত তেমন পাকাপোক্ত হয়নি। এইটুকুতে কেউ মরে না। মারতে গেলে তীক্ষ্ণ ফলা আরও গভীরে প্রবেশ করাতে হয়। সেজন্য বুকে ছুরি চালানো অতীব জরুরি। শক্ত ঢোক গিলল এলিজাবেথ। পরপর কয়েকবার ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখের কোণ বেয়ে নামা অনাহুত জলের রেখা মুছে নিল আঙুলের পেছনে। অভিন্ন শীতল স্বরে বলল, আজ ছুরি চালিয়েছি, ভবিষ্যতে অস্ত্র চালাবো। যদি আবার আপনি জাল বিছানোর শিকারী হয়ে ধরা দেন আমাকে, তখন সরাসরি বুকে চালাবো। দেবেন তো বুক উজাড় করে? খুব বেশি কিছু কি চেয়ে ফেলেছি? রিচার্ডের নিঃশ্বাস ভারী হয়ে এলো। অতিরিক্ত রক্তক্ষরণে শরীর নিস্তেজ হতে থাকে। তবুও মুখাব্বয়ে তার ছিটে ফোটা ক্লান্তি নেই, বরং চোখে মুখে এক উন্মাদ বেপরোয়া উল্লাস। ক্ষতস্থান থেকে হাত তুলে এলিজাবেথের হাত চেপে ধরল রিচার্ড। রক্তাক্ত আঙুলের কঠিন স্পর্শে কেঁপে উঠল দুজনেই। পেটের ক্ষত থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে লাগল। রিচার্ড আরেকটু কুঁকড়ে গেল, তবু মুখাব্বয়ে নির্ভয়ের দীপ্তি অটুট। মানুষটার কণ্ঠস্বর হঠাৎই কোমল হয়ে এলো। অপরিচিত সেই কোমলতায় ভেসে ওঠে নির্দ্বিধায় গেয়ে ওঠা রিচার্ড। যা চাওয়ার চেয়ে নে, যা পাওয়ার নিয়ে নে, যা হওয়ার হয়ে নে আজকে। এদিন বেসামাল তোর স্বস্তি নাজেহাল। দেখে কষ্ট হলো কাল ঝড়টাকে। তাই তো প্রেমের লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বদনাম হলো মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল। ডাকনামে তোরে ডাকতে গেল মন। কি করি এমন অসুখের জমেছে মরণ এ বুকে। লাস্ট হাক। অনুমতির অপেক্ষা করল না এলিজাবেথ। শক্ত করে জড়িয়ে ধরল রিচার্ডকে। দুই হাতে গলা পেঁচিয়ে ধরল। রক্তে ভিজে গেল ওর শাড়ি, তবে অবকাশ দিল না রিচার্ডকে ধরার। কান্না করতে করতে বেরিয়ে গেল ম্যানশন থেকে। ঠোঁটের কোণে বারবার ধ্বনিত হতে থাকে, আমি আপনাকে ভালোবাসি, মানে কখনো ভালোবাসি না বললেও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। রিচার্ড পেটে হাত চেপে ধীরে উঠে দাঁড়ালো। রক্তপাত খানিকটা কমেছে, কিন্তু শরীর নিস্তেজ, প্রাণশক্তি যেন ধীরে ধীরে নিভে আসছে। ডগমগ পায়ে এগিয়ে গিয়ে মেন ফটকের সামনে স্থির হলো রিচার্ড। এলিজাবেথ তখনও ম্যানশনের ভেতর, গেটের দিকে অগ্রসর হচ্ছে। রিচার্ডকে রক্তাক্ত অবস্থায় দেখে গার্ডরা মুহূর্তেই বন্দুক তাক করল তার দিকে। তৎক্ষণাৎ রিচার্ড গর্জে উঠল, কণ্ঠে আহত সিংহের দহন, ডোন্ট। গার্ডরা স্তব্ধ। শোচনীয় বিস্ময়ে বন্দুক নামিয়ে নতজানু হয়ে পড়ল। তাদের দৃষ্টিও নত হলো। রিচার্ডের দেহে আগেই ছিল অসংখ্য ক্ষত। এখনের এই অতিরিক্ত রক্তপাত আর সইল না। চারপাশের দৃশ্য ক্রমেই ঝাপসা, কালো হয়ে আসতে লাগল। হঠাৎই ভারসাম্য হারিয়ে ধপ করে লুটিয়ে পড়ল রিচার্ড। গার্ডরা ছুটে এলো তার দিকে। ঘোলা দৃষ্টিতে রিচার্ড শেষবার দেখল এলিজাবেথ গেট পেরিয়ে গেল, একবারও পেছন ফিরে তাকালো না। সহসাই চোখ বুজে এলো রিচার্ডের। এটা সেই কল রেকর্ডিং যেটা সেদিন রিচার্ড শুনেছিল।
যা শুনতেই তার শিরদাঁড়া বেয়ে শীতল ঘাম গড়িয়ে পড়েছিল। জেমস যা বারবার পাঠাতে চেয়েছিল এলিজাবেথের কাছে। বহু ব্যর্থতার পর অবশেষে সফল হয় জেমস। কত চাতুরি, কত গভীর খোঁজের পর শেষমেশ রেকর্ডটা খুঁজে বের করতে সক্ষম হয়েছিল জেমস। সেদিন যেদিন এলিজাবেথকে গ্র্যান্ড সুলতান থেকে অপহরণ করা হয়, পুরোটাই ছিল রিচার্ডের সাজানো নাটক। উদ্দেশ্য একটাই, তাকবীরের কাছ থেকে এলিজাবেথকে সরিয়ে দেওয়া। কারণ রিচার্ড আগে থেকে জেনে গিয়েছিল তাকবীর এলিজাবেথকে লুকিয়ে ফেলার পরিকল্পনা করছে। তাই খেলার প্রথম চালটা দেয় রিচার্ডই, যাতে তাকবীর বাধ্য হয় এলিজাবেথকে দ্রুত দূরে সরিয়ে দিতে। রিচার্ড চাইলেই তার ক্ষমতা দেখিয়ে এলিজাবেথকে কাছে আনতে পারত, কিংবা দূরে সরিয়ে রাখতে পারত। কিন্তু রিচার্ড ইচ্ছে করেই তা করেনি। সে চেয়েছিল দূরে রেখে প্রতিকূলতার ভেতর ফেলে এলিজাবেথকে আরও শক্ত করতে, এমনভাবে যেন এলিজাবেথ যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারে। সেদিন রিচার্ডের ভাড়া করা লোকেরাই প্রথমে এলিজাবেথকে অপহরণ করেছিল, কিন্তু কিছুক্ষণ পর একটা ফোন কলের মাধ্যমে তারা বিক্রি হয়ে যায় তাকবীরের শত্রুদের হাতে। তাদের আদেশেই তারা চেষ্টা করেছিল এলিজাবেথকে লাঞ্ছিত করতে। এই সব কিছুর তথ্য এই কল রেকর্ডিং জেমস সংগ্রহ করে পাঠিয়েছে এলিজাবেথের কাছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, রিচার্ডকে গুঁড়িয়ে দেওয়া। কারণ এখন জেমস খুব ভালো করেই জানে রিচার্ডের একমাত্র দুর্বলতা এলিজাবেথ। আর শত্রুরা জানে আঘাত করতে হয় ঠিক দুর্বলতার কেন্দ্রে। হ্যাঁ, ফিনিশ অল অফ দেম, কঠোর গলায় বলে ফোন কাটল রিচার্ড। ইতিমধ্যে জেমস দেশ ছেড়ে পালিয়েছে। আপাতত রিচার্ডের বন্দিশালায় জেমসের সমস্ত লোক। ইতালিতে জেমসের যত সম্পদ, যত স্মৃতি, সব কিছুকে আগুনের ভস্ম করে দিয়েছে রিচার্ড। প্রতিশোধ স্পৃহায় ছটফট করছে সে। চাইলে জেমসের দুর্বলতা লারাকে বেছে নিতে পারত, তবে করেনি। লারা আবারও ফিরে গিয়েছে ইউএসএতে। রিচার্ড ফোন রেখে ধীরে টান দিয়ে সোজা হয়ে বসতেই পেটের সেলাইয়ের চারপাশে খিস ধরে, তীক্ষ্ণ ব্যথা ছড়িয়ে পড়ে। মুখ কুঁচকে যায় যন্ত্রণায়। পেটে 4টে সেলাই লেগেছে। ক্ষত তেমন গভীর নয়, বউ বেশ মায়া করেই কোপ বসিয়েছিল। ভিয়েতনামের মিশন থেকে ফেরার পর রিচার্ডের শরীর এমনিতেই ছিল দুর্বল, তারপর আবার নতুন করে ক্ষত। তাই ডাক্তার কড়া নিষেধ করে দিয়েছেন, কয়েকদিনের বিছানা বিশ্রাম ছাড়া উপায় নেই। রিচার্ড থাকতে চায়নি এক রাতও, কিন্তু ন্যাসো লুকাসের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। লুকাস কালকেই ফিরেছে রাশিয়া থেকে। রিচার্ডের খবর শুনে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে ছুটে এসেছে। সারা রাত ছিল এখানে। নিজের শরীরও ক্ষতবিক্ষত। কপালে সেলাইয়ের রেখা, উপরে কোনো ব্যান্ডেজ নেই। কালো মুখশ্রীতে আরও ভয়াল ছাপ পড়েছে। এলিজাবেথ ম্যানশন ছেড়ে বেরিয়ে যেতেই ন্যাসোর সঙ্গে সঙ্গে ওকে আনতে গিয়েছিল। এলিজাবেথ আর ফেরেনি, জানায় সে আর ফিরবে না। উপায় না দেখে ইব্রাত ওকে নিয়ে এক হোটেলে রাত কাটিয়েছে। এলিজাবেথও সাফ সাফ জানিয়ে দিয়েছে সকাল হলেই চাচার বাড়ি চলে যাবে। ইব্রাত এলিজাবেথের সঙ্গে এটা জানার পর রিচার্ড আর পাগলামি করেনি হাসপাতাল ছাড়ার। এলিজাবেথ আর ইব্রাত হোটেলে থাকলেও ন্যাসো আর লুকাস এক মুহূর্তের জন্য সরে যায়নি রিচার্ডের পাশ থেকে। অথচ দুজনেই ক্লান্ত, অবসন্ন। লুকাসের নিজেরই চিকিৎসা প্রয়োজন ছিল। শেষ রাতে রিচার্ডের কঠিন ধমক খেয়ে সে নিজের শরীরের ক্ষতগুলো জোড়াতালি দিয়েছে। আবার সকাল হতেই গেঁথে গিয়েছে তাদের বসের কেবিনে। রিচার্ড এদের উপর বিরক্ত হতে চেয়েও পারে না। লুকাস বসে বসে কমলার খোসা ছাড়িয়ে কমলা খাচ্ছিল। পাশেই ন্যাসো ফোনে কিছু একটা করছিল। হঠাৎই চোখাচোখি হলো দুজনের। চোখে চোখে বাক্য আদান প্রদান করল তারা। এত বড় কেবিনের নীরবতা লুকাসকে অস্থির করে তোলে। হাঁসফাঁস করতে থাকে সে। শব্দ করে গলা খাকারি দিয়ে কেবিনের নিস্তব্ধতা ভাঙল লুকাস। পরপর আমতা আমতা করে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, বস, এখন কেমন বোধ হচ্ছে? দেখতে সুন্দরী এবং ভদ্রগোছের অবাধ্য তকমা নিয়ে ঘোরা বউকে কাল থেকে দেখতে পারছে না বলে রিচার্ডের মেজাজ ছিল এমনিতেই চটে। এমত অবস্থায় লুকাসের ঠেসমারা কথা চটানো মেজাজ সঙ্গে সঙ্গে তিরিক্ষি মেজাজে পরিণত হলো। কটাক্ষ মিশ্রিত গলা ঝাঁঝিয়ে উঠল রিচার্ড। বউয়ের হাতে কোপ খেয়েছি,
গর্বে পেট ফুলে যাচ্ছে আমার। না জানি কখন অতি গর্বে গর্ভবতী হয়ে যাই। ন্যাসো পানি খাচ্ছিল। রিচার্ডের কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই পানি তার তালু ছুলো। কাশতে কাশতে মাথায় হাতের তালু চাপড়াতে থাকলো ন্যাসো। লুকাস সেন্টি খেয়ে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। তবে সে তো চুপ থাকার মানুষ নয়। তার বৈশিষ্ট্যের সাথে নীরবতা কোনো অ্যাঙ্গেল থেকেই মানানসই না। কুটিল হাসল লুকাস। দুই হাতে মুখ চেপে লাজুক হেসে বলল, ছি বস, প্রযুক্তি এখনও এতটাও উন্নত হয়নি। রিচার্ড রক্তিম চোখে লুকাসের দিকে তাকালো। বিরক্তে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার মুখ বন্ধ করার জন্য নিজের হাতে মেশিন বানাবো আমি। তবদা খেয়ে যায় লুকাস। তড়িঘড়ি করে মুখে হাত চেপে ধরে লাগাম টানল। ন্যাসোর ঠোঁট কামড়ে হাসল। লুকাসের ঠোঁট নিষ্পিস করতে থাকে। ঠোঁটের আগায় জড়ো হয়েছে অজস্র বাগধারা। সে মিনমিনিয়ে বলল, বস, আমার বোধহয় মুখের রুচি বেড়েছে। রিচার্ড গাঝাড়া জবাবে বলল, কবে কম ছিল? লুকাস এবার লাফিয়ে উঠল। আরে তেমনটা না বস, মনে হয় এখন আমার ভিটামিন অফ ডায়াবেটিক্স আর নারীনাশক ক্যালসিয়ামের ডোজ একটু বেশি হয়ে গেছে। বুঝলেন না? এই মিশনে যাকে দেখেছি তাকেই লাগছে ওয়াও। রাশিয়ান মেয়েরা তো আসলে এক্সট্রা স্ট্রং। এবার বুঝলাম আপনি ম্যাডামের পেছনে এত কেন হাওয়ার মতো দৌড়ান। বাক্য সমাপ্ত হওয়ার আগেই ন্যাসোর কনুয়ের গুঁতো পড়ল লুকাসের বাহুতে। লুকাস কপাল কুঁচকে ন্যাসোর দিকে তাকাতেই সে চোখ দিয়ে সতর্ক করল তাকে। তৎক্ষণাৎ জিভ কাটল লুকাস। পরপরই বাক্য সংশোধনে বিলম্বনা করল না, সরি বস আন্টি। রিচার্ড তার অগ্নিদৃষ্টি ফিরিয়ে নিল। কর্কশ শ্বাস ফেলল। লুকাস মিয়ে গিয়ে থমথমে গলায় বলল, বস আমি বিয়ে করতে চাই। করো, কে আটকিয়েছে? মেয়ে পছন্দ করো, ন্যাসো তুলে এনে দেবে। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল লুকাসের মন। তবুও কণ্ঠে দৃঢ়তার প্রবল ঢেউ, নেই কোনো প্রকার জড়তা। দৃঢ় হৃদয়ে সে বলল, অন্য কোনো মেয়েকে না বস, আমার সুইটিকেই লাগবে। আমাকে দেশে যেতে দিন। রিচার্ড গম্ভীর ভঙ্গিতে ম্যাগাজিনের পাতা পাল্টাতে পাল্টাতে রাশভারী আওয়াজে বলল, তাহলে আরও ওয়েট করতে হবে। অনেক কাজ এখনও বাকি। আমার সাথে থাকতে হলে দেশে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও। এখানেই কাউকে দেখে সংসার শুরু করো। অন্য কারোর সাথে সংসার শব্দ মস্তিষ্কে পাক খেতেই লুকাসের অনুভূত হলো সে ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আটকে গিয়েছে। গোটা পৃথিবী ঘূর্ণন গতিতে ঘুরছে তার চারপাশে। পরক্ষণেই সুইটির সেই আলো ছায়া মেশানো চোখ, অবিনাশী চাহনি, ঘন কালো কেশরাশি, ঠোঁটের কোণে সেই নির্মল হাসি চোখের সামনে প্রতিফলিত হতেই হৃদয় উতলে ওঠে উষ্ণ ভালোবাসার ঢেউয়ে। অন্তরে বয়ে যায় প্রশান্তির নরম স্রোত। লুকাস এক টুকরো নিখাদ হাসি দিয়ে বলল, না বস, আমি একজনাতেই আসক্ত। হোক তার গায়ের রং কালো, তাতে কি আসে যায়? মনে ঘণ্টা তো সেই কালো মেয়েটার জন্যই বাজে। বিয়ে করলে আমি সেই কালো মেয়েটাকেই করব। রিচার্ড ম্যাগাজিন রেখে শিরশিরে অনুভূতিতে ফিরে তাকালো লুকাসের দিকে। অদ্ভুত এক শান্তি অনুভব করল লুকাসের কথায়। ওষ্ঠপুটে উকি দিল দুর্লভ হাসির এক ঝলকানি। তবে তা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। কিন্তু তা এড়ালো না ন্যাসোর তেষ্টা নজরের সূক্ষ্ম দৃষ্টিকোণ হতে। ন্যাসো বক্র হেসে জিজ্ঞেস করল, বউয়ের হাতে জখম হয়েও চোখে মুখে এত উৎফুল্লতা? রিচার্ড সোজা হয়ে বসল। স্মিত হেসে ন্যাসোর দিকে চেয়ে অবিলম্বে আওড়ালো, বউয়ের হাতে জখম হয়ে যদি তার চোখে আমার ব্যথার অশ্রু দেখা যায়, তাহলে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে জখম হতে চাই আমি। লুকাস ন্যাসো একে অপরের দিকে তেষ্টাভাবে দৃষ্টি আদান প্রদান করল। লুকাস সুচারু দৃষ্টিতে তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। ভনিতাহীন বলল, এই রিচার্ড কায়নাতই কি সেই রিচার্ড কায়নাত? সেই রিচার্ড কায়নাত যে ছিল দুর্বার নারী বিদ্বেষী, ঘেন্না করত মেয়েদের। আজ সেই রিচার্ড কায়নাত এভাবে ভেঙে চুরে যাচ্ছে একটা সাধারণ মেয়ের কাছে। রিচার্ড চমৎকার হাসি দিল, কণ্ঠে অনভ্যস্ত কোমলতা। সেই রিচার্ড কায়নাত যেই সাধারণের মধ্যে অসাধারণ মেয়ের প্রেমে নিঃশেষ হয়ে যাচ্ছে।
ধীরে ধীরে বেরিয়ে আসছে তার শক্ত খোলস থেকে। ন্যাসো অবাক না হয়ে পারল না। দুজনেই শোচনীয় বিস্ময়ে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। নিজেকে ধাতস্থ করে ন্যাসো সবেগে অবিলম্বে আওড়ালো, একটু রাগও হয় না ম্যামের প্রতি? হুম, একটুও না। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আমার জীবন যাদের জন্য ধ্বংস হয়েছে তাদের কাউকে যেমন আমি ছাড় দিইনি, তেমনি আমিও ছাড় পাচ্ছি না। কম তো কষ্ট দিইনি। গ্যাংস্টার বসের কণ্ঠে অনুশোচনার রেশ। কারণ যদি হয় সে, তাহলে হবে হয়তো। এত ভালোবাসেন ম্যামকে? এক চিলতে সূক্ষ্ম হাসি রেখার দেখা মিলল রিচার্ডের অধর কোণে। সে তার অধর কোণে তা বজায় রেখে কণ্ঠ নিভৃত কোমল স্বরে বলল, কি জানি, ভালোবাসার সংজ্ঞা জানা নেই আমার। কেমন হয়, কেন হয়, কখন হয়, ভালোবাসলে কি হয়, কিছুই জানা নেই আমার। তবে এখানে না, অনেক কিছুই হয়। রিচার্ড বুকের বাঁ পাশে হাতের পিঠ দিয়ে ঘষতে ঘষতে বলল। বিস্ময়কর লাগলো ওরা অবাক চোখে তাকিয়ে থাকে রিচার্ডের চওড়া তামুকে। ঝলমলে হাসি তাদের ঠোঁটেও দীপ্তি পাচ্ছে। তোমাদের ম্যামের সঙ্গ অক্সিজেনের মতো অনুভব করছি। তোমার ম্যামকে নিয়ে আসো ন্যাসো। বসের গম্ভীর গলার কড়া আদেশ মাথা পেতে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ন্যাসো। নিশ্চল আকাশে কালো মেঘের আনাগোনা। আকাশের করুণ অবস্থা দেখে অনুধাবন করা যাচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা দারুণ। ন্যাসো গিয়েছে বেশ অনেকক্ষণই হয়েছে। এরই মধ্যে ঘটেছে আরেক কাণ্ড। গ্যাংস্টার বস রিচার্ড কায়নাতের অবাধ্য নারীতাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। রিচার্ড পরপর কয়েকবার ফোঁস নিঃশ্বাস ফেলল ডিভোর্স লেটারের দিকে তাকিয়ে। পরপর টেবিলের উপর রেখে সন্তর্পণে কলম তুলে নিল। লুকাসের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে অবাক করে দিয়ে রিচার্ড ডিভোর্স লেটারে কলম ঘুরালো। ঠিক তখনই ন্যাসো প্রবেশ করে কেবিনে রক্তাক্ত শরীরে। পদযুগলের শব্দে কলম রেখে সামনে তাকাতেই রিচার্ডের শরীরে রক্ত চলাচল তীব্র হয়ে ওঠে। অন্তরে আধার নামে তৎক্ষণাৎ। ন্যাসোর পেটানো শরীরে লেপ্টে থাকা ধ্বংসের প্রলেপ অমোঘ বিধ্বংসীর সাইরেন বাজাতে থাকলো চারিপাশে। অযাচিত কারণে কাঁপন রিচার্ডের কণ্ঠস্বরে। ন্যাসো, তোমার শরীরে রক্ত কেন? রেড? আমার রেড কোথায় ন্যাসো? ন্যাসোর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে টিস্যু দিয়ে গায়ের রক্ত পরিষ্কার করছিল। রিচার্ডের এহেন কম্পিত কণ্ঠে বিস্ময়ে হতবম্ব হয়ে রিচার্ডের দিকে তাকাতেই ধাক্কা খেল সে। বুঝতে পারল না চোখ দুটোতে কিসের এত আকুলতা। ন্যাসো পাশে তাকাতেই লুকাস চোখ টিপল। সঙ্গে সঙ্গে ন্যাসোর ঠোঁটের কোণ ধরে শয়তানি হাসি খেলে গেল। তৎক্ষণাৎ সে নতদৃষ্টি নিবিষ্ট করে ক্ষীণস্বরে বলল, বস, ম্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে। শব্দগুলো যেন ভারী সীসার গুলি হয়ে এসে বিঁধল রিচার্ডের বুকের ঠিক মধ্যখানে। দৃষ্টি ঝাপসা হয়ে এলো। অদৃশ্য এক ঝড়ের ধাক্কায় 2 পা পিছিয়ে গেল রিচার্ড। বুকের গভীরে জমে থাকা রক্ত হিম হয়ে গেল এক নিমিষে। জিভ শুকিয়ে এলো। ঢোক গিলে ফাটল ঠোঁটের কোণা। পরক্ষণেই বিস্ফোরণ। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল ন্যাসোর দিকে। আঁকড়ে ধরল ন্যাসোর কলার। চোখ জোড়া রক্তাভ। গর্জে ওঠে রিচার্ড, কুত্তার বাচ্চা, জবানে লাগাম টান। তোর হাতে তুলে দিয়েছিলাম আমার রেডকে। কোথায় আমার স্ত্রী? কোথায় আমার এলিজান? দীর্ঘদেহী ন্যাসো থরথর করে কাঁপতে লাগলো রিচার্ডের সামনে। গলা বেয়ে নেমে এলো আতঙ্ক। লুকাস ভয়ে মাথা নিচু করে রেখেছে। ন্যাসো গিলল শুকনো ঢোক। কাঁপা কাঁপা স্বরে বলল, সরি বস। কিন্তু ততক্ষণে রিচার্ডের সমস্ত জ্ঞানবোধ দগ্ধ হয়ে ছাই। চোখ দুটো যেন শূন্যতার গভীরে তলিয়ে ডুবে গেছে। উন্মুক্ত বাঘের মতো রিচার্ড ঠেলে ফেলে দিল ন্যাসোকে। কেবিনের চারপাশের দুনিয়া ছিঁড়ে টুকরো টুকরো করতে থাকে। সোফা ছুঁড়ে ফেলেছে, গ্লাস চূর্ণ করছে। বইপত্র ছিঁড়ছে, ঘর ভরা তাণ্ডব। নিঃশ্বাস ভারী আর দগ্ধ। রিচার্ডের গর্জন আর ভাঙাচোরার শব্দে বাইরে থেকে ছুটে এলো ডাক্তাররা। রিচার্ডের এই রূপ সকলের মাঝেই আতঙ্ক ছড়িয়ে দেয়। ন্যাসো সকলকে পাঠিয়ে দেয় দ্রুত।
রিচার্ড ছুটে বেরিয়ে যেতে চায় খালি গায়ে। তপ্ত দেহ, তপ্ত নিঃশ্বাস ছুটে যেতে চায় তার অবাধ্য নারীর কাছে। ওরা গিয়ে জাপটে ধরল রিচার্ডকে। লুকাস আর ন্যাসো মিলেও আটকাতে পারছে না রিচার্ডকে। রিচার্ডের শরীর জুড়ে কেবল একটাই ক্ষুধা, এলিজানকে ছুঁয়ে দেখা। বুকের গভীর থেকে বেরিয়ে এলো আর্তনাদ। আমার রেডকে এনে দাও তোমরা, কুত্তার বাচ্চারা, এক্ষুনি এনে দে আমার রেডকে। আমি আমার এলিজানের মুখ দেখতে চাই, রাইট নাও। আমার ওয়াইফের কিছু হলে সব কটাকে জবাই করব আমি। ওরা কেউই ছাড়ে না রিচার্ডকে, কারো কথার ফাঁকও রাখছে না রিচার্ড। শুধুমাত্র ওর কণ্ঠটাই পাথর চিরে বেরোনো আগুনের মতো চেঁচিয়ে যাচ্ছে। লুকাস দুই হাতে জাপটে ধরেছে রিচার্ডের পেট। ন্যাসো তড়িঘড়ি করে কাপা হাতে ফোন টেনে নেয়। করিডোরের বাতাসও এখন রিচার্ডের দম ফেলা নিঃশ্বাসে ভারী। নিজেকে ছাড়াতে না পেরে রিচার্ড দেয়ালে একের পর এক ঘুষি মারতে শুরু করে। দেয়াল বেয়ে গড়িয়ে পড়ে উজ্জ্বল রক্তের ধারা, কাচের মতো চকচকে। সমুদ্রনীল চোখের কোণা ফেটে বেরোয় লাল রক্তবিন্দু। কয়েকটা মুহূর্তে এই হৃদয়হীন শক্ত মানবের ফর্সা মুখশ্রী মরে যাওয়া জ্যোৎস্নার মতো ফ্যাকাশে বর্ণ ধারণ করে, প্রাণ পাখি উড়ে যাওয়ার আগাম তাড়নায়। ঘুষির আঘাতে দেয়ালের ভিত নড়ে ওঠে আর রিচার্ড ফাটতে ফাটতে শুধু একটা কথাই বলে যায় বারবার, আমার রেডকে এনে দাও তোমরা, না হয় আমার জানাজার ব্যবস্থা করো। আমার কবর খোঁড়ো তোমরা, আমি আমার এলিজানের কাছে যাব। রিচার্ড বিধ্বস্ত ভাঙা এক খণ্ডের মতো নিচে বসে পড়ল। তীর করে কাঁপছে হাত। ন্যাসো আর লুকাস অপরাধীর চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই কানে ভেসে এলো মেয়েলির স্বর, কী হয়েছে এসব? এলিজাবেথ একবার তাকালো রিচার্ডের দিকে, তারপর চোখ ফেরালো ভেতরের দিকে। সাজানো গোছানো কেবিনটা যেন মুহূর্তেই যুদ্ধক্ষেত্র, সব ছিন্ন ভিন্ন অগোছালো। আবারও রিচার্ডের দিকে ফিরে তাকালো এলিজাবেথ, চোখ দুটো ঘুমে আচ্ছন্ন, সকালে মাত্রই ঘুমিয়েছিল। এর মধ্যেই ন্যাসো হাজির। যদিও এলিজাবেথ আসতে চায়নি, ন্যাসোর জোড়াজুড়িতে বের হতে হয়। পথে একটা ছোট্ট বাচ্চা পড়ে গিয়েছিল তাদের গাড়ির সামনে। আহত শিশুটিকে হাসপাতালে আনার সময় রক্ত লেগেছিল ন্যাসোর গায়ে। এলিজাবেথ নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বাচ্চাটার অভিভাবকের জন্য, তাই আসতে দেরি হয়েছিল। এলিজাবেথকে দেখা মাত্রই রিচার্ডের চোখে যেন প্রাণ ফিরে এলো। দাঁড়ানোর শক্তি না থাকলেও হাঁটু ঠেলে এগিয়ে এলিজাবেথের কোমর দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। চমকে উঠল এলিজাবেথ, অনুভব করল শক্তপোক্ত দেহটা দুইবার দপদপ করে কেঁপে উঠল। শিশুর মতো মাথা গুজে রিচার্ড তার পেটে ফিসফিস করে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এলিজাবেথ বিস্ময়ে ফিসফিস করল, ভয়? কিসের ভয়? এলিজাবেথ ওদের দিকে তাকাতেই দুজনেই মাথা নিচু করল। সে ধীর ভঙ্গিতে এসে বসে পড়ল রিচার্ডের সামনে। দুই হাতের আঁচলায় তুলে ধরল রিচার্ডের শক্ত চিবুকটা। কি হয়েছে আপনার? রিচার্ডের গলা একদম ভাঙা। আমি খুব ভয় পেয়েছি। শক্তপোক্ত মানুষটার এই ভঙ্গুরতা অস্থির করে তুলল এলিজাবেথকে। চোখে দৃষ্টি ছুড়ে দিল অপরাধীর মতো মাথা নত করা দুজনের দিকে। কড়া গলায় বলল, আপনারা ওনাকে কি বলেছেন? সত্যি করে বলুন তো। আমি দেখছি ওদের। রিচার্ড তেড়ে যেতে চাইলে এলিজাবেথ ওকে টেনে এনে বেডে বসালো। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে ওরা। এলিজাবেথ ওদের সামনে গিয়ে দুই হাত বুকে বেঁধে দাঁড়ালো। গম্ভীর গলায় ফের জিজ্ঞেস করল, কি বলেছেন আপনারা ওনাকে, যে উনি এত অস্থির হয়ে আছেন? আমি রিচার্ড চেঁচিয়ে কিছু বলার আগে এলিজাবেথ বিরক্তে ধমকে বলল, আমি চুপ করতে বলেছি আপনাকে। ওকে। রিচার্ড বিলম্ব না করে চুপ করে মাথা নিচু করে রাখে, তবুও রাগে গিজগিজ করছে। নিঃশ্বাস হাঁপানির মতো দ্রুত। লুকাস আর ন্যাসো নাকমুখ কুঁচকে তাকালো রিচার্ডের দিকে। সবটা শোনার পর এলিজাবেথ একবার গ্রীবা বাঁকিয়ে তাকালো রিচার্ডের দিকে। তারপর গভীর তপ্ত নিঃশ্বাস ফেলে ওদের বের করে দিয়ে দরজা আটকে গিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে। দৃষ্টিকোণ হলো টেবিলে রাখা ডিভোর্স পেপার। নিঃশ্বাস আটকে পেপারটা হাতে তুলে নিল এলিজাবেথ। রিচার্ডের সাইনের জায়গাটায় ঈগল দৃষ্টি পড়তেই ভরকে গেল।
এলিজাবেথের স্বাক্ষরের পাশে রিচার্ডের স্বাক্ষরের জায়গায় গুটগুট করে লেখা ফাক অফ। আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথ ফের তাকালো রিচার্ডের দিকে। মানুষটার হাত থেকে টুপটাপ রক্ত ঝরছে, অথচ তার ভ্রুক্ষেপের লেশমাত্র নেই। দেহ জুড়ে এখনও রাগের আগুন ফুটছে। এলিজাবেথ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। চারপাশ এলোমেলো, নিস্তব্ধতায় ভারী। গভীর ফোঁস করে নিঃশ্বাস ফেলে শাড়ির আঁচল ছিঁড়তে ছিঁড়তে এলিজাবেথ কঠিন কণ্ঠে বলল, এত হৃদয়হীন কেন আপনি? রিচার্ড নতদৃষ্টি রেখে গলা শক্ত করল। কথাগুলো আজ বুকের গভীর থেকে উঠে এলো। হৃদয়হীন তারাই বলে যারা আমাকে ভালোবাসতে দেখেনি। বিশ্বাস কর এলিজান, এখানে আমারও একটা হৃদয় আছে, যেটা কেবল তোর জন্যই বিট করে। থেমে আবার বলল, তুই শুধু বিশ্বস্ততা দিয়ে যা, আমি আগলে রাখতে জানি। এলিজাবেথ রিচার্ডের হাত টেনে ধরল। ছেঁড়া আঁচলটা তুলে সযত্নে রক্তাক্ত হাতটা পেঁচিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, যদি বিশ্বাস ভাঙি? রিচার্ড মাথা তুলে তাকালো এলিজাবেথের নরম চিবুকে। ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ফুটিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তাহলে আমার কবর খোঁড়ার আগে তোর কবর খোঁড়া হবে। তোকে 3 হাত মাটির নিচে চাপা দিয়ে তারপর নিজের কবর নিজ হাতে খুঁড়ব আমি। এলিজাবেথের হাত থেমে গেল, দৃষ্টি স্থির নিস্পন্দ। চোখে চোখ রেখে বলল, একসাথে মরতে পারবেন না? রিচার্ডের চোখে ঝলক খেলল। মৃদু হাসল, হেসে বলল, একসাথে মরলে মৃত্যুর আগ পর্যন্ত তোকে আগলে রাখবো কেমন করে? আর আমি ছাড়া কেই বা আছে তোর? মৃত্যুর পর তোর লাশের ভারী খাটিয়া তো আমাকেই কাঁধে তুলতে হবে। সেটার ভাগও আমি কাউকেই দিতে রাজি নই। হঠাৎই এলিজাবেথের কার্নিশদ্বয় নোনা জলে সিক্ত হলো। নিঃশব্দে আলতো হাত রাখল রিচার্ডের পেটের ব্যান্ডেজে। গলা নরম রেখে বলল, আপনি তো এমন না হলেও পারতেন। আপনি রিচার্ড কায়নাত না হয়ে শুধু হৃদ হতেন, শুধুই আমার হতেন, তাহলে আমাদেরও একটা সংসার হতো। আমাদের সন্তান আজ আমাদের মাঝেই থাকতো। আমি মা হতাম, আদর্শ বউ হতাম। তবে আপনার হিংস্রতা সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে আমার মাতৃত্ব, আমাকে করেছে খুনি। আপনি চাইলেই পারতেন ফিরে আসতে, আমাদের হতে পারতেন। কিন্তু আপনি হননি, দেননি আমাদের সুখে থাকতে। আপনি খুব স্বার্থপর মিস্টার কায়নাত। আপনি স্বামী হিসেবে জঘন্য, বাবা হিসেবে নৃশংস। রিচার্ড কোনো জবাব দিল না, ইচ্ছেই করল না। এসব প্রশ্নের উত্তর তার আসে না। ভেতরটা চেপে ধরা কোনো অদৃশ্য হাত আটকে রাখে। অথচ মনে মনে বলতে ইচ্ছে করছিল, আমার নিদ্রাহীন রাতগুলো জানে কতটা যন্ত্রণা বয়ে আজ আমি এখানে দাঁড়িয়েছি। ভাঙনের পর আমার হৃদয়টা চূর্ণ হয়ে হিংস্রতার আধারে হারিয়ে গেছে। সে কথা মনেই চেপে রাখল রিচার্ড। মুখের রেখায় তাচ্ছিল্যের ছায়া টেনে, ঠোঁটে ঠান্ডা হাসি টেনে বলল, স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে আবার তার জন্য লাল শাড়িও পরে আসো? বা ওয়াইফি, বাহ, আই অ্যাম ইমপ্রেসড। এলিজাবেথ ঠান্ডা হাসি ছড়িয়ে রিচার্ডের উপর ঝুঁকল। গলায় রাশভারী স্বর নামালো, যেদিন আপনাকে মারব আমি সেদিন সাদা শাড়ি পরব। আপনার মৃত্যুর পরও কথা রাখবো আমি। যখন বিধ্বস্ত হয়ে আপনার নিথর দেহের পাশে পড়ে থাকব, তখন কেউ যেন আমায় উলঙ্গ করে সাদা শাড়ি পরাতে না পারে, তার আগেই আমি প্রস্তুত থাকব। কাউকে স্পর্শ করতে দেব না নিজের শরীর। আপনি নামক বিষাক্ত মরীচিকা থেকে মুক্ত হয়েও আমি সেদিন হব এই পৃথিবীর শ্রেষ্ঠ অভাগিনী। সুখের তাগিদেই পরব সাদা শাড়ি। সেই শাড়ির আড়ালে গাঁথব সম্পর্কের শোকগাথা। আপনার বুকে প্রথম আঘাতের পর ছিটকে আসা রক্ত যখন আমার সাদা শাড়িকে রাঙিয়ে দেবে, সেই দাগই হবে আমার চিরসঙ্গী। আমি কখনোই সেই দাগ মুছব না। বিশ্বাস করুন, কখনো না। আপনি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে যখন ছটফট করবেন, কাঁপবেন, আমি তখন আপনার অসার দেহ ঢাকব সেই সাদা শাড়িতে। আপনার মৃত্যুকণ্ঠের করুণ নিঃশ্বাস যখন চারপাশে ধ্বনিত হবে, আমি সাদা শাড়ির আঁচল তুলে কান চেপে ধরব। আপনার রক্তশূন্য ফ্যাকাশে মুখ দেখে আমি হাউমাউ করে কাঁদব না,
সাদা শাড়ির আঁচল চেপে ধরব ঠোঁটের মাঝে। তবুও বিশ্বাসঘাতকের জন্য এক ফোঁটা জল ফেলব না। আমি ছিঁড়ে আনব আপনার হৃৎপিণ্ড, খুঁজব সেখানে আমার নামের এক ফোঁটা ভালোবাসা। যদি না পাই তবে নিজ হাতে আপনাকে টুকরো টুকরো করব। আর যদি পেয়ে যাই শেষ নিঃশ্বাস নেব আপনার বুকে মাথা রেখে। আমি এলিজাবেথ কথা দিলাম। বুকটা হিমশীতল হয়ে এলো রিচার্ডের, তবুও সে তা প্রকাশ করল না। এখন আবেগ দেখানো মানেই পরাজয়। আবেগকে প্রশ্রয় দিতে নেই। মানুষ দুর্বল ভেবে বসে, আর দুর্বলতা মানেই ধ্বংসের নিমন্ত্রণ। যেমন করে একদিন তার বাবা আবেগ দেখিয়ে পেয়েছিল প্রতারণার ছুরির আঘাত। চোখের পলকে বদলে গেল রিচার্ডের রং। মুহূর্তেই ফিরল পুরনো খোলসে। হঠাৎই দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে এসে কোলে তুলে নিল এলিজাবেথকে। ঠান্ডা গলায় বলল, সেসব পরে দেখা যাবে, এখন প্রেম করব। অপ্রস্তুত হয়ে চমকে উঠল এলিজাবেথ। দুই হাতে রিচার্ডের বুক খামচে ধরল। চোখ রাঙিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইটস এ মিটিং ইন মাই বেড বেবি। ভেতরে কোথাও শিহরণ খেলে গেল এলিজাবেথের। হৃদয়ের গভীরে আতঙ্কের ঢেউ উঠল। রিচার্ড ওকে বেডে শুইয়ে দিয়ে ঝুঁকল উপরে। স্বামীর পেটে ছুরি চালিয়ে আবার তার জন্য নিশুতি রাত পার করে দাও করিডোরে দাঁড়িয়ে। স্বামীর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম হচ্ছে। থতমত খেয়ে যায় এলিজাবেথ। মানে কি যাতা বলছেন আপনি? রিচার্ড শীর্ণ হাতে ধরল এলিজাবেথের পাখির পাখনার মতো কোমল নরম হাত। ছুঁয়ে দিল তার গালের টাটকা দাগটায়। সন্তর্পণে বলল, এই হাতে এখানে ছুঁয়েছিলে না আমার ঘুমের সুযোগ নিয়ে? এলিজাবেথের মুখ ফসকে বেরিয়ে আসে, আপনি কি করে জানলেন? ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। তোমার শরীরের মিষ্টি ঘ্রাণ আমার খুব চেনা। তোমার নিঃশ্বাসের শব্দ যে আমার বড্ড প্রিয়। কোনো অভিযোগ নেই আমার প্রতি? রিচার্ড সর্বনাশা চুমু খেল এলিজাবেথের নাকের ডগায়। শান্ত মধুর মুখশ্রীতে ছুঁয়ে দিয়ে বলল, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার দুঃখ পরিমাণ তোমার সুখ হোক। এসব বলে আপনি আর আমাকে দুর্বল করতে পারবেন না। আমার মনে আপনার জন্য আর কোনো জায়গা নেই। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। অতপর কটাক্ষ মিশ্রিত গলায় হিসহিসিয়ে বলল, তোর দিলের উইলে স্টাম্প মেরে লিখে দেব যে আমি তোর, আমি তোর। বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই মুখ ঘুরিয়ে নেয় এলিজাবেথ। অবধারিত হিংস্রতা আর দগ্ধ ক্রোধের যে আগুন এতক্ষণ তপ্ত করেছিল অন্তর, তা ধীরে ধীরে গলে গিয়ে মিশে যাচ্ছে বক্ষপটের শান্ত নীরবতায়। সমস্ত অস্থিরতার সমস্ত যন্ত্রণা নিমিষেই থিতিয়ে আসে। রিচার্ড হঠাৎই মুখ ডুবিয়ে দেয় এলিজাবেথের নরম গ্রীবায়। শিহরিত হয় এলিজাবেথ, দেহ ছটফটিয়ে ওঠে। তবুও রিচার্ড তাকে অবকাশ দেয় না পালানোর। সে কবেই বা পেরেছিল এই বেপরোয়া পুরুষটার বিরুদ্ধে লড়তে। অনিয়ন্ত্রিত হয়ে ওঠে রিচার্ডের প্রতিটা স্পর্শ, প্রত্যেকটা আকুলতা। এলিজাবেথ ক্লান্ত স্বরে ফিসফিসায়, মিস্টার কায়নাত, এটা হাসপাতাল। এত গভীরে যাচ্ছেন কেন আপনি? প্লিজ লিভ মি। রিচার্ডের চোখে ধিকি ধিকি জ্বলতে থাকে দুর্নিবার আকর্ষণ। চাপা গলায় তীব্র ছলনায় সে ফিসফিসায়, কী করব বলো? ইউ আর ফাকিং গর্জিয়াস রেড। তোমার তাপ আমার ইস্পাতের শাসনেও চির ধরায়। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। আপনি কিন্তু আজ জোরাজুরি করলে শুধু দেহ পাবেন, মন পাবেন না। মনের সন্ধান কাল থেকে করব। রিচার্ডের ঠোঁট আবার এগোয় এলিজাবেথের রক্তিম ওষ্ঠের দিকে, কিন্তু সেই মুহূর্তেই থেমে যায় রিচার্ড। সে লাগামহীনভাবে ব্যক্তিত্বহীন নয়। হঠাৎ রিচার্ডের চোখে খেলে যায় এক অচেনা ঘন রহস্যের ছায়া। ঝুঁকে আসে এলিজাবেথের কানের কাছে। পুরুষালী গম্ভীর স্বরে বলল, লেটস মেক সাম হবি ওয়াটার। কি? কথাটা ঠিক বুঝে উঠতে না উঠতেই রিচার্ড হঠাৎ ঝাঁকিয়ে ধরল এলিজাবেথের হাত। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপরে ছিটে আসা আর্তচিৎকার। পায়ের নিচে শিরশিরে স্রোত বইয়ে সমস্ত দেহটা গুলিয়ে ওঠে। ছিটকে সরে গিয়ে একটানে হাত বের করতে গিয়ে তীব্র হ্যাঁচকা টানে বেল্টে ঘষা লেগে চামড়া ছিলে যায়।
যন্ত্রণাকে উপেক্ষা করে এলিজাবেথ দৌড়ে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। রাস্তার পাশে একটা কল দেখতে পেয়ে উন্মাদের মতো ছুটে যায় সেখানে। বুকের গভীর থেকে উঠে আসে বমির ঢেউ। কলের জলে বারবার ধুতে থাকে হাত, তবুও পিচ্ছিল আঠালো ভাব যায় না। শরীর শিউরে ওঠে বারবার। ভাবতেই গা গুলিয়ে আসে এলিজাবেথের। লোকা, তোমার শরীরের অবস্থা এত বাজে কেন? লুকাস সিগারেটের অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে নতুনটা জ্বালালো। নিকোটিনের ধোঁয়া ধীরে উড়িয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, রাশিয়ার মতো দেশের মেয়রকে মারতে গেলে শরীরটা তো ছিন্ন ভিন্ন হবেই। ভাবুক ভঙ্গিতে মাথা নাড়ল ন্যাসো। বসের জীবন ওই দিন দারুণ রিক্সে ছিল। থ্যাঙ্কস গড। গুলিটা বুক চিরে বেরিয়ে গিয়েছিল। রিক্স হবে না? সে ভিয়েতনামের সবচেয়ে বড় ক্যাসিনোর লিডার ছিল, শালা। ন্যাসো চিন্তিত গলায় প্রশ্ন করল, তোমার কি মনে হয় ওয়েবসাইটটা বন্ধ হয়েছে? লুকাস ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে নিল। মূল না থাকলে গাছ বড় হয় কিভাবে? বস তো শেকড়টাই তুলে দিয়েছে। ওয়েবসাইটটা এমনিতেই অকেজো হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ন্যাসো। বন্ধ হলেই ভালো, না হলে বস নিজের হাতে পুড়িয়ে ছাই করে দিত সব। মাথা নাড়িয়ে চাপা হাসল লুকাস। ঠিক তখনই চোখে পড়ল এলিজাবেথ দৌড়ে বেরিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে। তারা হাসপাতালের পাশে ছায়াঘেরা কোণায় সরে দাঁড়ালো। গেটের দিকে তাকাতেই দেখল রিচার্ড শার্টের হাতা গুটিয়ে ধীর পায়ে বেরিয়ে আসছে। তাদের নজর পড়তেই রিচার্ডও এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। তিনজনই চমকে উঠে হাঁটু গেড়ে বসে পড়ল। আতঙ্ক আর ধুলার আবরণ নেমে এলো পরিবেশে। জনতা দিশেহারা হয়ে ছুটছে। একসময়কার সাজানো হাসপাতাল মুহূর্তেই ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। রিচার্ড বিদ্যুৎ গতিতে উঠে চারপাশ খুঁজতে থাকে। না, এলিজাবেথ নেই। এলিজাবেথ আগেই চলে গেছে। হঠাৎই রিচার্ডের দৃষ্টি আটকে গেল হাসপাতালের পেছন দিক থেকে এক সন্দেহজনক লোক কালো ব্যাগ হাতে দৌড়ে আসছে। ন্যাসো আর লুকাসের শানিত চোখও সেই লোকটার উপর। তিনজনের দৃষ্টি মিলতেই রিচার্ড ঘাড় বাঁকিয়ে ইশারা করল। লোকটার রক্তাক্ত হাত রিচার্ডের বুটের নিচে থ্যাতলানো। জিন্সের প্যান্টে সরু ছিদ্র বেয়ে হাঁটু থেকে ঝরঝর করছে রক্ত। তার আর্তনাদে ফাঁকা জায়গাটা থরথর করে কেঁপে উঠছে। লুকাস ঠান্ডা মাথায় আরেকটা গুলি চালালো অপর হাঁটুতে। এবার ফেটে পড়ল কান্নায়। লোকটা গলায় অসহ্য কষ্ট নিয়ে বলল, বলছি। রিচার্ড ধীরে বুটের চাপ বাড়ালো থ্যাতলানো হাতে। দাঁতের দাঁত চেপে বলল, বল, কে পাঠিয়েছে তোকে? গলা থেকে অস্পষ্ট কর্কশ গোঙানির শব্দ তুলে দম নিতে নিতে ছিন্ন স্বরে বলল লোকটা, তথ্যমন্ত্রী নাসির মোড়ল। দীর্ঘদিন পর শান্তিনিকেতনের মাটিতে পা রাখল এলিজাবেথ। ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে আসবাবপত্র। থমকে আছে প্রতিটা কোণ। নিস্পৃহ দৃষ্টিতে এলিজাবেথ চেয়ে রইল সেই বাড়িটার দিকে, যেখানে একসময় থালা বাসনের টুংটাং শব্দে মুখর ছিল প্রতিটা প্রহর। আজ নিঃশব্দ, নির্জন। অথচ এই দেয়ালের ফাঁকে একদিন মানুষের কোলাহলে দুলে উঠত আকাশ। ইকবাল সাহেবের মৃত্যুর সংবাদ এলিজাবেথের এখনও অজানা। সে জানে ওনাকে উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে সোজা চাচার বাড়িতে এসেছে এলিজাবেথ। সন্ধ্যার আবছা আলোয় নিঃশব্দে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। স্টিলের হাঁড়িকুড়িতে জং ধরে গেছে। এক কোণে চোখে পড়ল দুধের পাত্র। দুধ শুকিয়ে গিয়ে পাত্রের সাথে লেপ্টে আছে কঠিন আবরণ। পাশে অবহেলায় পড়ে থাকা ছোট্ট একটা শিশি দৃষ্টিকে আঁকড়ে ধরল। নিঃশ্বাস আটকে এলিজাবেথ কাপা হাতে শিশিটা তুলে নিল। ঠিক তখনই ভূপাতিত নীরবতা চূর্ণ করে বিকট এক শব্দ কানে আসতে লাগল। মনে হলো যেন বাড়ির ছাদ কেউ উল্টে দিচ্ছে। আতঙ্কে ছুটে গেল এলিজাবেথ বাইরে। দেখতে পেল রিচার্ডের গার্ডরা শান্তিনিকেতনের বুক চিরে বুলডোজার চালাচ্ছে। মাটি কাঁপছে, দেয়াল ভাঙছে, স্মৃতির ধূলিসাৎ হচ্ছে। এলিজাবেথ ছুটে গেল তাদের দিকে। কী করছেন এগুলো?
কে সাহস দিয়েছে আপনাদের? একজন গার্ড মাথা নত করে চোখ না তুলে বলল, সরি ম্যাম, বসের আদেশ। কর্ধে চিবুক শক্ত হয়ে উঠল এলিজাবেথের। সে স্পষ্টতই বুঝতে পারে রিচার্ড কেন এমনটা করছে। ম্যানশন ছেড়ে এসে শেষ আশ্রয় হিসেবে এইটুকু জমি আঁকড়ে ধরতে চেয়েছিল এলিজাবেথ। এখন সেটাও কেড়ে নিচ্ছে লোকটা। ঠোঁট কাঁপছে রাগে, শিরা টনটন করছে। তখনই কানে এলো হৃদয় বিদারক আহাজারি শব্দ। সামনে তাকিয়ে দেখল আশেপাশের সব বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কালো পোশাকের গার্ডরা মানুষদের জিম্মি করে রেখেছে। নিজেদের মাথার উপর থেকে ছাদ খসে পড়ায় বিলাপার কান্নায় ফেটে পড়েছে সবাই। শান্তিনিকেতনের আকাশ আজ যেন কেবলই আর্তনাদ। এলিজাবেথ ছুটে যেতেই কয়েকজন হিংস্র ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ল তার উপর। কথার ধারালো তীরে বিদ্ধ করতে লাগলো ওকে। নষ্টর জাত, তুই আবার ফিরেছিস, সর্বনাশী তুই। আপনারা এসব কি বলছেন? গলার স্বর কাঁপে এলিজাবেথের। মধ্যবয়সী এক নারী কুৎসিত ভঙ্গিতে বলল, কিনে নিয়ে গিয়েছিল তো রক্ষিতা হিসেবে। এক জানোয়ারের সাথে রাত কাটিয়ে পেটে অবৈধ বাচ্চা ধরেছিলি, সেটাও হারালি। এখন আবার আমাদের ঘরছাড়া করবি? নিজের বাপ মা, নিজের সন্তান শেষ করে তোর মন ভরেনি অপয়া? চোখ ঝাপসা হয়ে এলো এলিজাবেথের। থরথর কণ্ঠে বলল, আমি কি করেছি? আপনারা এমনটা বলছেন কেন? মাগির জাত, তোর জন্যই আজ আমরা পথে বসেছি। তোর ভাতার এসে আমাদের বাড়ি ভাঙছে। একজন ক্ষেপে গিয়ে তেড়ে আসতে চাইলে সাথে সাথে এক গার্ড তার পায়ে গুলি চালালো। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল চারপাশে। কান্না চিৎকারে আকাশ ফাটতে লাগলো। এলিজাবেথ দুই হাত দিয়ে কান চেপে ধরে আতঙ্কে। তার বুঝ আসছিল না কেন রিচার্ড এদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে চাইছে। দেখুন, আপনারা শান্ত হন। আমি জানি না উনি কেন এসব করছেন। আমি কথা বলবো ওনার সাথে। দয়া করে শান্ত হন। এলিজাবেথের কথায় আহত মহিলারও ক্ষিপ্ত হয়ে উঠল। চোখ জ্বলতে লাগলো প্রতিশোধের আগুনে। গালি ছুঁড়ে বলল, তোর অভিশাপ পড়েছে সবার উপর। তুই কালনাগিনী, সর্বনাশী। আমার স্বামীর ভিটা আজ তোর জন্য মাটিতে ঢেকে গেল। তোকে আমি ছাড়ব না। বলেই পাশের একটা ময়লা পানির বালতি তুলে এলিজাবেথের দিকে ছুঁড়ে দিল। পানি গড়িয়ে পড়ল এলিজাবেথের শরীর বেয়ে। জল, কাদা আর অপমান মিশে গেল গায়ে। গার্ড সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহিলার মাথায় বন্দুক চেপে ধরল। এলিজাবেথ নিঃশব্দে দাঁড়িয়ে রইল ভেজা শরীরে। আহত দৃষ্টিতে তাকিয়ে রইল চারপাশের দিকে। সবাই হিংস্র বিদ্বেষে পোড়া চোখে তাকিয়ে আছে তার দিকে। যেন সেই অনন্তকাল ধরে তাদের সকল দুর্ভাগার উৎস এলিজাবেথ। এমত অবস্থায় আহত মহিলার ছেলে ছুটে এলো। দূর থেকে সব দেখছিল সে। মায়ের পায়ে রক্ত দেখে মাথায় আগুন জ্বলে উঠল। দৌড়ে গিয়ে একটানা রড তুলে ধরল। এলিজাবেথের মাথায় আঘাত করবে ঠিক তখনই একটা ছায়া এসে দাঁড়ালো এলিজাবেথের সামনে। এলিজাবেথ ভয়ে চোখ মুখ কুঁচকে রেখেছিল। গালে উষ্ণ কিছু ঝরে পড়তেই ধীরে চোখ মেলে তাকালেই দেখল রিচার্ড দাঁড়িয়ে আছে তার সামনে রক্ষা কবচের মতো। এক হাত তুলে এলিজাবেথের মাথা আড়াল করেছে। রডের তীক্ষ্ণ অংশ গিয়ে বিঁধেছে রিচার্ডের হাতে। রক্ত ঝরছে টকবগিয়ে। রিচার্ডের সমুদ্রনীল চোখ থেকে যেন অগ্নিশিখা ছুটে বেরোচ্ছে। দৃষ্টিতে ঝলসে যাচ্ছে চারদিক। এলিজাবেথ ছলছলে চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের দিকে, আকাশ ভাঙা বিস্ময়ে, দুর্বোধ্য আবেগে। রিচার্ড এলিজাবেথকে আড়াল করে ধীরে পেছন ঘুরল। ইতিমধ্যে সেই ছেলেটা লুটিয়ে পড়েছে রিচার্ডের গার্ডদের পায়ের নিচে। রিচার্ড এক ঝলক তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে। হঠাৎ রিচার্ডের আকাশবিদারী গর্জনে কেঁপে উঠল চারপাশ। লোকা, মাল দে। লুকাস কোনো বাক্য ব্যয় না করে কোটের ভেতর থেকে এক বোতল অ্যালকোহল এগিয়ে দিল। রিচার্ড সেটা নিয়ে সরাসরি ক্ষতের উপর ঢেলে দিল। এলিজাবেথ শিউরে উঠে রিচার্ডের হাত আঁকড়ে ধরল। এতক্ষণে পুরো দৃশ্যটাই রিচার্ডের আয়ত্তের নিচে চলে যায়। চারদিকে নেমে এলো ভারী নিঃশ্বাসের দমবন্ধ নৈশব্দ। সবাই শঙ্কিত দৃষ্টিতে জমে রইল। রিচার্ড আবার গর্জে উঠল,
ন্যাসো। ন্যাসো দৌড়ে গিয়ে বুলডোজারের পাশে সাদা কাপড়ে ঢাকা টেবিলের উপর থেকে কাপড় সরাতেই উন্মোচিত হলো অস্ত্রের সম্ভার, ধাতুর নিকষ চকচকানি। ন্যাসো রিচার্ডের পছন্দের শটগানটি তুলে আনলো। রিচার্ড গ্রীবা বাঁকিয়ে রক্তাভ চোখে একবার এলিজাবেথের দিকে তাকালো, তারপর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। রিচার্ড এগিয়ে গেল ছেলেটার সামনে। কথায় আগুন বর্ষিত হচ্ছিল না, বরং চোখে জ্বলছিল নিঃশব্দ প্রতিশোধের দাবানল। গলা নিচু অথচ ভেদ্য। আমার স্ত্রীর দিকে বাড়ানো প্রতিটা আঙুলের রগ আমি গুনে গুনে ছিঁড়ে নেব। একটা রগও ছাড়ব না। ঠোঁট পেরিয়ে বেরোনো প্রতিটা শব্দের মূল্য আমি তার জিভ টেনে আদায় করব। খোদার কসম আমি করব। বাক্য বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই গুলির ঝাঁজ ছুটে গেল মস্তক ছিন্ন ভিন্ন করে। ছেলেটার মাথা মুহূর্তেই উড়ে গেল। চারপাশ স্তব্ধ। কেবল ভেসে আসছিল সন্তানের শোকে ভাঙা এক মায়ের বুক চিরে ওঠা আহাজারি। এলিজাবেথ ছুটে গিয়ে রিচার্ডের হাত থেকে শটগানটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিছু বলার আগেই রিচার্ড বজ্র গর্জনের মতো ঝাঁপিয়ে ওর চুলের মুঠি ধরে কাছে টেনে নিল। কণ্ঠে অগ্নি স্ফুলিঙ্গ ঝরা হুঙ্কার, চুপ, একদম চুপ। অতঃপর রিচার্ড চোখ ঘুরিয়ে তাকালো চারপাশের আতঙ্কিত ভিড়ের দিকে। আত্মচিৎকারে আকাশ বিদীর্ণ করল। সন্তান হারানোর কষ্ট এমনই হয়, আমিও টের পেয়েছিলাম। সেদিন তোরা কেউ একজনও আমার দিকে সাহায্যের হাত বাড়াসনি। দেখেছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা, কিভাবে ছোট্ট একটা ফুল ঝরে যাচ্ছিল। জানোয়ারের বাচ্চারা, তোদের মধ্যে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতো, তাহলে আজ আমার সন্তানই দুনিয়ায় থাকত। চারপাশে নেমে এলো জমাট বাঁধা স্তব্ধতা। সকলে পাথর চোখে দাঁড়িয়ে আছে। এলিজাবেথ বিস্ময়ে স্থবির রিচার্ডের দিকে তাকিয়ে আছে। লোকটার চোখের শিরা ফেটে বেরোচ্ছে এখনও সন্তানের শোকে লেলিহান ক্ষত। গলা আরও গভীর করে রিচার্ড চিৎকার করল, কে বলেছে আমার ওয়াইফ এতিম অপয়া? তার স্বামী এখনও বেঁচে আছে। যে নারীর স্বামী জীবিত সে কখনোই এতিম হতে পারে না। শোন, শুনে রাখ, শি ইজ দ্য কুইন অফ ড্রাগন গ্রুপ। একটা ইশারায় পুরো সাম্রাজ্য তার পায়ের নিচে আসবে। এই রিচার্ড কায়নাতো তার জান দিতে রাজি শুধু তার একবার চাওয়ায়। রিচার্ড ঘুরে দাঁড়ালো। নিজের গা থেকে কোট খুলে এলিজাবেথের ভেজা কাঁপতে থাকা শরীর ঢেকে দিল। চারপাশে চোখে জল, অসহায় নিঃশ্বাস। সবার সামনে রিচার্ড এগিয়ে এলিজাবেথের কপালে দীর্ঘ চুমু খেল। গলায় বজ্র নামিয়ে বলল, সে কারো রক্ষিতা না, সে আমার দুনিয়া। একজন গার্ড নীরবে এগিয়ে এলো, হাতে একটা চেয়ার আর স্বর্ণখচিত পানি ভরা বালতি। রিচার্ড সন্তর্পণে এলিজাবেথকে চেয়ারে বসালো। নিজেও হাঁটু গেড়ে বসল ওর সামনে। এলিজাবেথ স্তব্ধ বিস্মিত চোখে তাকিয়ে থাকলো অচেনা অজানা রিচার্ডের দিকে। রিচার্ড নত হয়ে এলিজাবেথের পা দুটো নিজের হাতে তুলে স্বর্ণ পানিতে চুবালো। অতঃপর উঠে দাঁড়িয়ে সেই পানি ভরা মুষ্টি ছুঁড়ে দিল সামনে দাঁড়ানো ভিড়ের দিকে। জলরাশি ঝরে পড়ল সকলের গায়ে। এটাই তোদের যোগ্যতা। চারদিক স্তব্ধ, নিঃশ্বাসবন্ধ, হতচকিত দৃষ্টি। ন্যাসো আর লুকাস একগুঁয়ে দৃষ্টিতে দেখল এই অনুপম দৃশ্য। রিচার্ড এগিয়ে এলিজাবেথকে উঠিয়ে ধরল। গাড়ির দিকে যেতে চাইলে এলিজাবেথ নিরুপায় সায় দিল। হঠাৎ থামল রিচার্ড। পেছনে ঘুরে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, বউকে বেশি উঠতে দেওয়া কাপুরুষের লক্ষণ। রিচার্ড কায়না জানে তার খাঁচার পাখিকে ঠিক কতটা স্বাধীনতা দেওয়া দরকার। তুই নিজের সীমা পেরিয়ে গিয়েছিস, এখন তোকে ফের খাঁচায় ফিরিয়ে আনার পালা। কথা শেষ হতেই একটানে কাঁধে তুলে নিল এলিজাবেথকে। হনহনিয়ে হাঁটা দিল গাড়ির দিকে। ন্যাসো পিছু নিল। লুকাস ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। পেছনে পড়ে রইল সন্তানের শোকে বিদীর্ণ হাহাকার আর আশ্রয় হারানোর অস্পষ্ট কান্না। মাম্মা, ভেতর থেকে ওসব কিসের শব্দ আসছে? আনমনে বসে থাকা মিস প্রিমার কানে ছেলের কণ্ঠস্বর বাজল ধাক্কার মতো। কি করে বুঝাবে নিষ্পাপ শিশুকে যে তার বাবার আনা মেয়েদের নিয়ে ভেতরে চলছে বিকৃত ফুর্তির আসর?
একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে কোলে তুলে নিলেন তিনি। নীরবে গেমিং সেটের সামনে বসিয়ে কানে হেডফোন পরিয়ে নিচে নেমে এলেন মিস প্রিমা। ঠিক তখনই দোতলার গমগমে ঘরে প্রবেশ করল একদল কালো পোশাকধারী পুরুষ। মুহূর্তেই তারা ঘিরে ফেলল পুরো বাড়ি। দুই পাশে সরে দাঁড়িয়ে মাঝখানে তৈরি করল পথ। সেই পথ বেয়ে এগিয়ে এলেন তিনজন, রিচার্ড, ন্যাসো আর লুকাস। মিস প্রিমা আঁতকে উঠলেন। রিচার্ডের শীতল দৃষ্টি ঘুরল চারপাশে, ঝলকে ঝলকে জরিপ করল প্রতিটা কোণ। চোখের ইশারায় আদেশ দিল গার্ডদের। গার্ডরা ভেতর থেকে টেনে আনল তথ্যমন্ত্রী নাসির মোড়লকে ও তার সঙ্গিনী দুজনকে, দুজনেই অর্ধনগ্ন। মেয়েটির ক্লান্ত ক্ষতবিক্ষত শরীরে স্পষ্ট ছিল নোংরামির ছাপ। স্বামীর আদরের চিহ্ন অন্য মেয়ের শরীরে দেখে মিস প্রিমার চোখ থেকে নীরব 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রিচার্ড তা লক্ষ্য করল। নির্বিকার ইশারায় আদেশ দিতেই গার্ডরা মেয়েটিকে গুলি করে নিস্তব্ধ করল। গর্জে উঠল নাসির মোড়ল, কুত্তার বাচ্চা, কে তুই? তোর বাপ। রিচার্ডের বজ্রকণ্ঠ ছিন্ন করল চারপাশ। লুকাস এগিয়ে গিয়ে পাকড়াও করল নাসির মোড়লের গলা। হিস্টে টেনে নিতে থাকলো বাইরে অপেক্ষামান গাড়ির দিকে। চোখের সামনে স্বামীকে অপমানিত বন্দী হতে দেখেও মিস প্রিমার অন্তর কাঁপল না। এই সংসারে কোনোদিন শান্তি পাননি তিনি। প্রতারণা, অত্যাচার আর অবহেলার পরতে পরতে দগ্ধ হয়েছেন সারা জীবন। আজ হৃদয়ে নেমেছে এক নির্মম প্রশান্তি। রিচার্ড এগিয়ে এলেন তার সামনে। ঠিক তখনই ছুটে এলো ছোট্ট ছেলেটি। এসেই মায়ের কোমর জড়িয়ে ধরল। মিস প্রিমা ছেলেকে বুকে চেপে ধরে চোখ বুজলেন। ঝরে পড়ল নীরব অশ্রু। রিচার্ডের কণ্ঠ নেমে এলো গম্ভীরতায় ঢাকা আশ্বাস হয়ে। আজ থেকে আপনাদের দায়িত্ব আমি নিলাম। ফরগেট অ্যাবাউট হিম। বলেই হনহনিয়ে চলে গেল রিচার্ড। পেছনে রইল এক নিঃশব্দ নিঃশ্বাস ফেলা মুক্তি। মেঘনা নদীর বুকের গভীরে জলরাশির বুকে বৃত্তাকারে দাঁড়িয়ে আছে কয়েকটি জাহাজ। মাঝখানে আটকে রাখা হয়েছে একটা পর্যটকবাহী জাহাজ। জাহাজের আলোক ছায়ায় নদীর জল ঝলমল করে উঠছে। নিস্তব্ধতার মধ্যে বিদ্যুৎ খেলে যায় যেন। ডেকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নাসির মোড়ল। সামনে দাঁড়িয়ে রিচার্ড, বরাবরের মতোই দুই পাশে তার অচলিত 2 রক্ষা কবচ, ন্যাসো আর লুকাস। তাদের ওভারকোট হাওয়ার সশব্দে উঠছে। চারদিক জুড়ে গার্ডদের হাতে প্রস্তুত আস্টানো অস্ত্র, ক্লান্তিহীন আর নির্ভুল। রিচার্ডের বজ্রকণ্ঠ ভেদ করল নীরবতা। বল, হাসপাতালের বিস্ফোরণের নির্দেশ তোকে কে দিয়েছে? বাতাসে প্রতিধ্বনিত হলো সেই শব্দ মাঝ নদীর নির্জনতায় তীব্র প্রতাপ নিয়ে। নাসির মোড়লের শরীর থেকে টুপটাপ করে পড়ছে রক্ত। এবার আর দেরি করল না সে। ক্লান্ত ক্ষীণস্বরে গোঙাতে গোঙাতে বলল, তাকবীর দাওয়ানের বডিগার্ড রিয়ানের কথায়। রিচার্ডের চিবুক মুহূর্তেই শক্ত হয়ে উঠল। আজ সকালেই খবর এসেছে রিয়ান কারাগার থেকে পালিয়েছে। রিচার্ড আর সময় নষ্ট করল না। শিকারের মতো নিখুঁতভাবে হাঁটু গেড়ে বসে পড়ল নাসির মোড়লের সামনে। দৃষ্টি বিদ্ধ করে প্রশ্ন করল, মিস এলিসা কোথায়? নাসির মোড়ল যন্ত্রণায় ছটফট করতে লাগল। তবুও বরাবরের মতো অসহায় স্বরে একই কথা বলল, আমি জানি না। ওই মিনিস্টার জানে সব কিছু। তার আস্তানায় নেই, কোথাও নেই। সব জায়গায় খুঁজেছি আমি। বল, কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? রিচার্ডের বজ্রনিনাদে কেঁপে উঠল নাসির মোড়ল। কাপা কণ্ঠে আমতা আমতা করে বলল, সত্যি আমি কিচ্ছু জানি না। এক মুহূর্ত দেরি করল না লুকাস। ছুটে গিয়ে পা দিয়ে পিষে ধরল নাসির মোড়লের লিঙ্গ। আকাশ কেঁপে উঠল নাসির মোড়লের বিভীষিকাময় আর্তচিৎকারে। গার্ডরা নিঃশব্দে এগিয়ে এলো তার আত্মার স্থায়ী প্রশান্তির আয়োজন সম্পন্ন করতে। রিচার্ড ধীরে দাঁড়ালো। তীক্ষ্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকল। দেখল কিভাবে গার্ডরা নাসির মোড়লকে গুজে দিচ্ছে একটা ড্রামের ভেতর। কিভাবে পুরো সিমেন্টের স্তর ঢালা হচ্ছে ড্রামের মুখে। কিভাবে ছটফট করছে নাসির মোড়ল শ্বাসরুদ্ধকর যন্ত্রণায়, মৃত্যুর প্রত্যক্ষ মুখোমুখি হয়ে। শেষ মুহূর্তে ড্রামের অন্ধকার থেকে ভেসে এলো 2টি খণ্ডিত শব্দ,
ফাঁদ। কিন্তু তার আগেই ঢেলে দেওয়া হলো আরেক স্তর সিমেন্ট। সব শব্দ, সব চিৎকার নেমে গেল চিরস্থায়ী নীরবতায়। তারপর 90 কেজির লুকাস একাই 200 কেজির সিমেন্ট ভর্তি ড্রামটা তুলল কাঁধে। নিস্তব্ধ জলরাশিতে ঠাস করে ফেলে দিল নিচে। মেঘনার গভীরে ডুব দিল পাপ নিরুদ্দেশ চিরতরে। নিশুতি রাত, খোলা আকাশের নিচে ঝিম ধরা নৈশব্দ। ট্যারেসের এক কোণে লতানো গাছে মোড়ানো দোলনায় পাশাপাশি বসে আছে ইব্রাত আর এলিজাবেথ। রিচার্ড তখন ম্যানশন থেকে কোথায় যেন গেছে খুব বিক্ষুব্ধ ভঙ্গিতে, এখনও ফেরেনি। একসময় ইব্রাতের কণ্ঠ ভেসে এলো তীক্ষ্ণ সুরে, তুই কি সত্যি ভাইয়াকে ডিভোর্স দিতে এলিজাবেথ? এলিজাবেথ আকাশের দিকে তাকিয়েই থাকল। মুখের কোণে ফিসলে হাসি খেলে গেল। বলল, এই লোককে ডিভোর্স দেওয়া আমার মতো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব কখনো? ইব্রাতের হৃদয়ের মধ্যভাগ দ্বিখণ্ডিত হলো। গভীর কৌতূহল ফুটে উঠল চোখে। এলিজাবেথ পা নামিয়ে সোজা হয়ে বসে বলল, একটা কাহিনী শুনবি? ইব্রাত তড়িঘড়ি করে মাথা নাড়ল। চোখ দুটোতে অনাবিল কৌতূহল ঝলমল করছে। এলিজাবেথ হালকা তুষ্টির হাসি ছড়িয়ে বলতে শুরু করল সেদিনের গল্প। সেদিন হঠাৎ কোনো এক কারণে তাদের মধ্যে দুঃসহ ঝামেলা বাঁধল। কথার রেষারেষির এক পর্যায়ে এলিজাবেথের ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো সেই শব্দ, ডিভোর্স চাই। রাতটা কাটল স্বাভাবিক, কিন্তু সকাল সকালে এলিজাবেথ চোখ মেলে দেখল সে বন্দি। লোহা দিয়ে গড়া পাখির খাঁচার মতো এক খাঁচা। দম আটকে এলো বুকের ভেতর। চোখ ফেরাতে দেখল রিচার্ড আয়েশি ভঙ্গিতে কাউচের উপর গা এলিয়ে বসে আছে, হাতে চকচকে রিভলভার। ঠোঁটের কোণে বিকৃত পৈশাচিক হাসি, চোখ দুটো হিমশীতল অথচ জ্বলন্ত। নিস্তরঙ্গ কণ্ঠে বলল, ডিভোর্স চাই। এলিজাবেথ স্তব্ধ চোখে তাকিয়েছিল রিচার্ডের দিকে। তার দৃষ্টিতে ভয় আর অভিমান গলাগলি করছিল। এলিজাবেথের নিঃশব্দতা সহ্য হলো না রিচার্ডের। হঠাৎই সে রিভলভার তুলে শ্যুট করল খাঁচার দিকে। বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। এলিজাবেথ আঁতকে উঠল। শিরা উপশিরা থরথর করে কেঁপে উঠল দেহে। রিচার্ড উঠে দাঁড়ালো। ডগডগে পায়ে এগিয়ে এলো খাঁচার কাছে। ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, দ্বিতীয়বার ডিভোর্সের নাম মুখে আনলে তোর স্থায়ী ঠিকানা হবে এই খাঁচা। সবটা শুনে চমকে উঠল ইব্রাত। শুষ্ক গলায় ঢোক গিলে নরম সুরে বলল, তারপরও তুই আবার ডিভোর্স চেয়েছিলি কোন সাহসে এলিজাবেথ? এলিজাবেথ ঠোঁটে এক টুকরো দুষ্টু হাসি ফুটিয়ে বলল, গ্যাংস্টারের বউ, একটু সাহস না হলে চলে? আর আমি জানি ডিভোর্স সে কোনো দিনও দেবে না। এটাই আমার সাহস। বলেই খিলখিলিয়ে হেসে উঠল এলিজাবেথ। সাথে সাথে হেসে উঠল ইব্রাত। চারপাশে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ইব্রাত হঠাৎ করে বলল, ভাইয়া তোকে খুব ভালোবাসে রে। এলিজাবেথের কণ্ঠ টইটুম্বুর আত্মবিশ্বাসে ভরা। পাগলের মতো ভালোবাসে আমাকে লোকটা। মুখ ফুটে এখনও ভালোবাসি বলেনি ঠিকই, তবু আমি বুঝি ভয়ঙ্কর সুন্দর তার ভালোবাসা। ইব্রাত চুপচাপ তাকিয়ে থাকল। তারপর প্রশ্ন রাখল, আর তুই? এলিজাবেথ হাসল। চোখ দুটো দীপ্ত হলো। আমি ভয়ঙ্করভাবে আসক্ত তার প্রেমে। তাহলে দূরত্ব কেন? আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আলাদা থেকেও আমরা একসাথে। আমরা একে অপরের মন থেকে কখনোই আলাদা হইনি। লোকের চোখে দূরত্ব থাকলেও আমাদের অস্তিত্বে নেই। আমরা এখনও একই বিছানায় ঘুমাই, একই প্লেট ভাগ করি, একসাথে ভালোবাসি সমানে সমানে। হয়তো পরিস্থিতি ভিন্ন, তাই প্রকাশও ভিন্ন, তবু আমরা আমাদের কাছে সম্পূর্ণ। অভিযোগ নেই। তবে এইটুকু ঠিক, ওনাকে জ্বালাতে খুব ভালো লাগে আমার। ইব্রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এভাবে আর কতদিন? তোর সংসার তুই সাজিয়ে নে নিজের মতো করে। এলিজাবেথের ঠোঁটের কোণ নরম হাসিতে ফুটে উঠল। সংসার সাজানোর আগে জীবন সাজানো জরুরি। ইব্রাত চুপ রইল। সে জানে এলিজাবেথ যেদিন থেকে জেনেছে তার মা বেঁচে আছেন, সেদিন থেকে সে ছটফট করছে মায়ের স্পর্শ পাওয়ার জন্য।
ঘড়ির কাঁটায় তখন প্রায় 12টা। বিরক্ত হয়ে ইব্রাত ফোন করল ন্যাসোকে। সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। কয়টা বাজে? কোথায় আপনি? কোথায় আবার? তোমার মনে? স্ফটিক অগ্নির মতো শীতল গর্ধে হুট করে নেমে এলো বর্ষণ। ইব্রাত মিয়ে গেল। রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার গালে। 5 মিনিটের মধ্যে রুমে দেখা হচ্ছে বলেই ন্যাসো ফোন কেটে দিল। এলিজাবেথ বোনের লাজুক লাবণ্য দেখে ঠোঁট টিপে হাসল। দুজনে কথা বলে কেটে দিল আরও কিছু মুহূর্ত। ঠিক তখনই ম্যানশনের গেট দিয়ে প্রবেশ করল পরপর 6টা গাড়ি। সবার আগে নামল ন্যাসো, লুকাস, রিচার্ড। তিনজনই হনহন করে এগিয়ে চলল ম্যানশনের ভেতরের দিকে। এলিজাবেথের দৃষ্টি আটকে গেল রিচার্ডের উপর। বহুদিন পর লোকটা ওভারকোট পরেছে। কালো ওভারকোটের নিচে যেন তার গ্যাংস্টার নামটার পূর্ণতা ঝলসে উঠছে। তীক্ষ্ণ দৃষ্টি, চওড়া চোয়াল, ঢেউ খেলানো বুক, সুঠাম উচ্চতা, সব কিছুই চুম্বকের মতো টানছে এলিজাবেথকে। ইব্রাত কনুই দিয়ে গুঁতো মারল এলিজাবেথের বাহুতে। হাসি চেপে বলল, তোর চোখ ভরা প্রেম এলিজাবেথ। এলিজাবেথ মৃদু হাসল। দৃষ্টি সরালো না মানুষটার থেকে। ঠোঁটের কোণে খেলা করার শব্দে বলল, ভিলেন দেখতেই যদি এত হ্যান্ডসাম হয় তাহলে মানুষ হিরোর প্রেমে পড়বে কি করে? নিঃশব্দ পায়ে ম্যানশনে ঢুকে রিচার্ড ওভারকোটটা খুলে সোফার উপর ঝুড়ে দিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হঠাৎ একটা তোয়ালে মুখে এসে পড়ল। মুহূর্তে মুখ আধার হয়ে গেল রিচার্ডের। তোয়ালেটা ঝাঁকিয়ে ফেলে সপাটে এগিয়ে এলিজাবেথের দিকে গিয়ে দাঁড়ালো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু প্রশ্রয় দিয়েছি বলেই নিজেকে যা খুশি ভাবতে শুরু করেছ? মনে করো না সবাই তোমার পায়ের নিচে লুটিয়ে পড়বে। এলিজাবেথ নির্ভীক চোখে, অবিচল দৃষ্টির, ঠোঁটে ক্ষীণ তাচ্ছিল্য। শুধু আপনি। রিচার্ড থমকে গেল। কথার ওজন বোঝার আগেই দৃষ্টিতে ধাক্কা খেল। এলিজাবেথ 2 হাত বুকের সামনে বাঁধল, কণ্ঠেও নীরব তাগিদ। আমি চাই শুধু আপনি আমার পায়ের নিচে থাকুন। এলিজাবেথকে অবাক করে দিয়ে রাগের বদলে রিচার্ডের চোখে জ্বলল অন্য আগুন। আচমকা ঝুঁকে এলিজাবেথের উন্মুক্ত কোমর আঁকড়ে ধরল। গা ঘেঁষে হিস হিস শব্দে বলল, পায়ের নিচে থাকতে আমি রাজি, যদি ধীরে ধীরে উপরে ওঠার অনুমতি পাই। এলিজাবেথ সেটে গেল দেয়ালে। তৎক্ষণাৎ ধাক্কা দিল রিচার্ডকে। বের হন, বের হন অসভ্য লোক। রিচার্ডকে দরজার বাইরে ঠেলে দিয়ে চট করে ভেতর থেকে লক ঘুরিয়ে দিল এলিজাবেথ। হতবম্ব রিচার্ড দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, আরে করলামটা কি? ভেতর থেকে কড়া স্বরে এলিজাবেথের উত্তর, ভালো স্বামী কখনো এত রাতে বাড়ি ফেরে না। কথা বলতে গিয়েও চুপ করে গেল রিচার্ড। রাতের এই নীরবতায় ঝামেলা টানতে মন চাইল না। শরীরটাও ক্লান্ত, মনটাও ভারী। নিঃশ্বাস ফেলে পা বাড়ালো সুইমিং পুলের দিকে। গিয়ে দেখল ন্যাসো আর লুকাস পুলের ধারে পা ডুবিয়ে সোডায় চুমুক দিচ্ছে। ন্যাসোকেও তার বউ ঘরছাড়া করেছে। সঙ্গ খুঁজতে লুকাসকেও ঘুম থেকে তুলে এনেছে। পেছনে কারো পায়ের শব্দে দুজনেই ঘাড় ফিরালো। দেখল বিরক্ত মুখে রিচার্ড দাঁড়িয়ে আছে। ন্যাসো মুহূর্তেই বুঝে গেল গল্পটা। চতুর হাসি ছুঁড়ে মুখে বলল, কি দিন পড়ল দেখো। গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত, যার ভয়েই তেলাপোকা পটি করে দেয়, তাকেও নাকি বউ ঘর থেকে বের করে দিল। রিচার্ড কপাল কুঁচকাল। ওরা এখানে আছে জানলে সে কখনোই আসতো না। একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এটা বেশি বেশি হয়ে গেল না? লুকাস লাফিয়ে উঠে বলল, একদম বাড়াবাড়ি বস, আপনাদের সাথে এসব কখনো মানায়? রিচার্ডের ভ্রু ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। বউ হবার পর চুনোপুটিরাও নিজেকে বনের রাজা ভাবে। এখন কি করা উচিত বলো তো? লুকাস চোখ টিপে হাসল। দরজা ভেঙে ঢোকা উচিত। ঢুকে দ্বিতীয় বাচ্চার প্রস্তুতি শুরু করা দরকার। রিচার্ড মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ আপত্তি তুলল, না না, আমার রেড এখনও উইক, অ্যান্ড গাইস ডোন্ট নো অ্যাবাউট মাই। ন্যাসো ভ্রু নাচালো। হোয়াট? রিচার্ড মুখ শক্ত করে কিছুই বলল না। গম্ভীর গলায় বলল, নাথিং।
একটু থেমে চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা ওসব বাদ দিই, আমি তো দরজা ভেঙে ঢুকতেই পারি, তাই না? দুজনে একসাথে সায় দিল, অবশ্যই বস, সেটাই মানায় আপনাকে। রিচার্ড দম নিল। এখন আমার উচিত দরজা ভাঙা, তাই তো? হুম, ওকে। হনহনিয়ে আবার ম্যানশনের দিকে রওনা দিল রিচার্ড। পেছনে দুজন ফিক ফিক করে হেসে হাত মেলালো। মুহূর্ত পরেই ন্যাসো উঠে দৌড় দিল। তারও তো একই পথ অনুসরণ করা চাই। এই ঠান্ডা রাতে বউ ছাড়া চলে নাকি? রিচার্ড গমগমে পায়ে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। ঠোঁট চেপে গলা ছেড়ে ডাকল, রেড, দরজাটা খোলো। ওপাশ থেকে ঝাঁঝালো উত্তর ছুটে এলো, এই দরজার মতোই আমার মনের দরজাও আপনার জন্য বন্ধ, খুলব না আমি। রিচার্ড চোখ সংকুচিত করল, খুলবে না তো? না। ওকে। আর কিছু না বলে ঘুরে চলে গেল নিচের বাংকারের দিকে। এলিজাবেথ বেশ অবাক হলো। রিচার্ড এত সহজে হার মেনে নেবে? অস্বস্তি গা বেয়ে উঠল। কাপা পায়ে দরজার দিকে এগিয়ে মাথা ছোঁয়াতে যাবে, ঠিক তখনই কুড়ালের এক কোপে ধাতব অংশ চিৎকার করে ছিঁড়ে এপাশে এসে পড়ল। শিউরে উঠে 2 কদম পেছালো এলিজাবেথ। ওদিকে শুরু হয়ে গেছে রিচার্ডের রণক্ষেত্র। একের পর এক দমবন্ধ কোপ দরজায়, থামছে না, দম ছাড়ছে না। এলিজাবেথ আতঙ্কিত হয়ে দেয়ালের কোণে সেটে দাঁড়ালো। শেষমেশ দরজাটা পুরোপুরি ভেঙে ফেলে রিচার্ড। কুড়াল হাতে ধুলোমাখা দাঁড়িয়ে পড়ল দরজার ধ্বংসাবশেষ পেরিয়ে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের বাঁকা হাসি। ঠিক এভাবেই বন্ধ করে দেওয়া সব দরজা ভেঙে আমি প্রবেশ করব তোমার মনে। এলিজাবেথ এবার বিস্ফোরিত হলো। আমি বিষ খাবো বলে দিলাম। রিচার্ড কুড়াল ছুঁড়ে ফেলে দাঁত খিচিয়ে গর্জালো, আমাকে খাবে সেটা মুখ দিয়ে বের হয় না। এলিজাবেথ ঠোঁট বাঁকিয়ে ছুঁড়ে দিল, না, হয় না, বাদর মুখো। কি? কি মানে বয়রা নাকি? আল্লাহ, কাকে বিয়ে করেছিলাম আমি? মাবুদ, বিয়ে দিলে তো দিলেই, তাই বলে বয়রার সাথে? বিরক্ত হয়ে ধমকালো রিচার্ড, শ্যাট আপ স্টুপিড। ষাঁড়ের মতো চেঁচানো শুরু করেছিস? বিয়ে করার আগে দেখে করতে পারেননি? কে আপনার পায়ে পড়েছিল? বিয়ে না করলে পায়ের নিচেই পড়তে, পিষে দিতাম মাটির সাথে। এই রংবাজ চ্যাংরা মুখ সামলা। আমার শর্তের কথা ভুলে গেছিস? এক্ষুনি রাশিয়া চলে যাব। রিচার্ড হাত ঘুড়ি খুলতে খুলতে বাঁকা হেসে বলল, পাসপোর্ট নিজের কাছে আছে? এলিজাবেথের মুখ ফিকে হয়ে গেল। ম্যানশনে ফিরেই দেখে রিচার্ড তার পাসপোর্ট লুকিয়ে রেখেছে। তবুও গলার তেজ কমল না। রাশিয়া যেতে না পারি, এই ম্যানশন ছেড়ে তো যাবই। নিজের লিমিট ভুলে যাবেন না। শর্তে এসব উদ্ভট গালির কথা ছিল না। আমি 100 বার 100 রকম গালি দেব আমার বরকে, তাতে আপনার কি? বাদর মুখ তেদর ছেলে বল্টুস আবুল বকলম চ্যাংরা ফ্যাংরা, মুখ থেকে যা আসে তাই বলবো। শার্ট খুলতে গিয়ে পিঠের পুরনো ক্ষতে টান পড়ল। মুখ কুঁচকে মৃদু আর্তনাদ করে উঠল রিচার্ড। আহ! সব রাগ ঝরে গিয়ে অস্থির হয়ে এলিজাবেথ ছুটে গেল রিচার্ডের দিকে। আমি হেল্প করছি। শার্ট খুলতেই পুরনো ক্ষতের উপর নতুন রক্তক্ষরণ। চোখের কোণ অশ্রুতে ঝাপসা হয়ে এলো এলিজাবেথের। ড্রেসিং লাগবে তো? কোনো দরকার নেই। রিচার্ড উদাস গলায় উঠে ওয়াশরুমের দিকে যেতে নিল। এলিজাবেথ তৎক্ষণাৎ হাত টেনে বিছানায় বসালো। তারপর ছুটে গেল নিচে। কিছুক্ষণ পর ফিরে এলো কুসুম গরম পানি আর নরম মকমলের কাপড় হাতে। দেখল রিচার্ড আগের জায়গাতেই নিশ্চল। স্নিগ্ধ হাতে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল এলিজাবেথ। চোখের 2 ধারে নোনা জল গড়িয়ে পড়ল নীরবে। রিচার্ড উঠে গিয়ে ফ্রেশ হলো। আজ কোনো কথা নেই, সরাসরি গিয়ে শুয়ে পড়ল বিছানায়। চোখ ছোট করে তাকালো এলিজাবেথ। বলল, কি ব্যাপার, এখানে শুচ্ছেন কেন? আমার ঘর, আমার টাকায় কেনা খাট। আমি কেন আড়ালে মাঝরাতে চুপি চুপি শোব? আজ থেকে এখানেই থাকব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। বালিশ তুলে বেরোতে নিলে হঠাৎ পেছন থেকে রিচার্ডের হ্যাঁচকা টান। ঝটকা দিয়ে ঘুরিয়ে নিল। অতপর এক চড়ে ছুঁড়ে ফেলল বিছানায়।
এলিজাবেথ উঠে বসার আগেই রিচার্ড শুয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল। ভেতরটা কেঁপে উঠল এলিজাবেথের, চোখ ঝাপসা, শরীর নড়াতে লাগল। রিচার্ড কানের কাছে ফিসফিস করল, নড়ানড়ি করে না বউ, অনেক কিছু করতে মন চায়। এলিজাবেথ নিঃশ্বাস চেপে মিয়ে গেল। বিশ্বাস নেই এই লোকটার। অস্পষ্ট স্বরে বলল, এই ভাঙা দরজার ঘরে আপনার সাথে এক বিছানায় থাকবো কিভাবে? কেন, কিছু করতে চাইছো? ওকে বেবি, চলো রুম চেঞ্জ করি। উঠতে চাইলে এলিজাবেথ তড়িঘড়ি করে টেনে আবার শুইয়ে দিল। ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। ওদিকে মুখ ঘুরিয়ে চাপা হাসল এলিজাবেথও। রিচার্ড দুই হাতে জড়িয়ে নিল ওকে গলাগলি করে একদম। এলিজাবেথ ছটফট করে বলল, হাত সরান। রিচার্ড ঘুমের ভান ধরে রইল, অথচ শরীর জুড়ে হাতের বেপরোয়া আগ্রাসন। শেষমেশ এলিজাবেথও হার মানল রিচার্ডের কৌশলে। উল্টো ঘুরে সেও শক্ত করে জড়িয়ে ধরল রিচার্ডকে। দীর্ঘদিন পর সমস্ত মান অভিমান ধুয়ে গিয়ে দুটো শরীর মিশে থাকল একে অপরের গভীরে। এলিজাবেথের মাথাটা নেমেছিল রিচার্ডের গলায় ঠিক নিচে। নিঃশব্দে খুব আস্তে রিচার্ডের ঠোঁট ছুঁয়ে গেল আগুন রঙা কেশরাশিতে। মেয়েটাকে বুকে আরও শক্ত করে জড়িয়ে নিয়ে ফিসফিস করল, ঘুমাচ্ছ না কেন? এলিজাবেথ ব্যস্ত ছিল স্বামীর শরীরের গাঢ় ঘ্রাণ শুষে নিতে। মিনমিনে গলায় বলল, ঘুম আসছে না। হঠাৎ যেন ভেতর থেকে কিছু জেগে উঠল। মাথা তুলল সে। নিচু কাপা গলায় বলল, সে তো আপনার ভাই, আপনার রক্ত। একটু কি পড়ে না আপনার তার জন্য? রিচার্ডের কণ্ঠ পাথর চাপা ঠান্ডা। না। এলিজাবেথ কঠিন ঢোক গিলে সাহস সঞ্চয় করল। আস্তে করে বলল, কেমন আছে আপনার ভাই? রিচার্ড সঙ্গে সঙ্গে চিবুক শক্ত করে চেপে ধরল। চোখ জ্বলছিল, কণ্ঠ ছিল তীক্ষ্ণ। আমার কোনো ভাই নেই, বুঝেছিস? আমি এতিম। আমার বলতে শুধু তুই আছিস। এলিজাবেথ শক্ত করে চোখ বুজে ফেলল। ভেতর থেকে শুধু দীর্ঘশ্বাসটা বেরোতে পারল, আর কিছু নয়। রিচার্ড আবারও এলিজাবেথের মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ভেতর থেকে একটা দীর্ঘ করুণ নিঃশ্বাস বেরোলো। সেই নিঃশ্বাসে কতটা ত্যাগ, কতটা রক্তাক্ত স্মৃতি লুকিয়েছিল তা কেবল সে আর সৃষ্টিকর্তাই জানে। রিচার্ড ধীরে বলল, একটা গল্প শুনবে রে? এলিজাবেথ ঠোঁট নাড়ালো আস্তে। এক দেশি রাজা আর ভিনদেশি রানী, তাদের ঘর আলো করে এক প্রিন্সেস জন্মেছিল, খুবই আদরের শখের। প্রিন্সেসের হৃদয় ছিল তুলোর মতো কোমল, তার রূপ ছিল বিষের মতো দগ্ধকারী। সেই রূপ একদিন কাল হলো তার নিজের জন্য আর রাজার লোভের জন্য। রাজা লোভী ছিল ঠিকই, কিন্তু প্রিন্সেসকে ভালোবাসত নিঃশর্তভাবে। সে ভিলেন ছিল গল্পে, কিন্তু বাবা হিসেবে ছিল সুপারম্যান। নিজের সমস্ত কিছু ত্যাগ করল শুধু পাপের ছায়া থেকে প্রিন্সেসকে মুক্ত করতে। কিন্তু পাপ তো সহজে ছাড়ে না, পাপ গ্রাস করে নেয় নিষ্কলুষতাকেও। রাজার আত্মত্যাগ হৃদয় বিদারক হলেও তার কর্মকাণ্ড ছিল জঘন্য। প্রিন্সেস জানলে সে ভেঙে চুরে যেত, তাই তো সেই গল্পের ভিলেন কখনো তা জানতে দেয়নি প্রিন্সেসকে। সে চায় না সুপারম্যান রাজার ছায়া একদিন ব্যাডম্যান হয়ে ভেঙে পড়ুক তার চোখে। এইটুকু বলতেই রিচার্ড টের পেল এলিজাবেথ ঘুমিয়ে পড়েছে। ফোঁস-ফোঁস নরম নিঃশ্বাসে হারিয়ে গেল গল্পের বাকিটুকু। রিচার্ড থেমে গেল। তাকিয়ে দেখল গালে চেপে ধরা আঙুলের ছাপ বসে আছে এলিজাবেথের গালে। সে আস্তে করে ছুঁয়ে দিল লাল হয়ে থাকা জায়গাটায়। তারপর পুরো মুখশ্রীতে হাত বুলিয়ে দিল। ঝুঁকে গিয়ে একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার থেকে বেশি কেউ তোকে ভালোবাসতে পারবে না, কেউ আমার থেকে বেশি তোকে আগলে রাখতে পারবে না। আমার কাছে তোকে ছাড়া দামি আর কিছুই নেই। তোমার জীবনের সেরা উপহার আমি তোমাকে দেব এবারের জন্মদিনে জান। আজ খুব ভোরে উঠেছে রিচার্ড, সাথে লুকাস। চুপচাপ নির্ভুল পায়ে তারা সোজা গেল সবিতা বেগমের ঘরের সামনে। ঘরটা ছোট, আসবাবহীন, নীরব। দরজাটা আধা ভেজানো।
রিচার্ড সামান্য ধাক্কা দিতেই খুলে গেল। লুকাস আলো জ্বালালো। চোখে পড়ল সবিতা বেগম কম্বলের নিচে নির্বাক হয়ে শুয়ে আছে। রিচার্ড গভীর পাথর কঠিন কণ্ঠে বলল, শুনলাম আমার স্ত্রী আবারও আপনার জন্য কষ্ট পেয়েছে। আপনাকে তো এবার মরতেই হবে। সবিতা বেগমের দিক থেকে নীরব স্থির প্রশান্তি। রিচার্ড ঠান্ডা আঙ্গুলে কপাল ঘষে বলল, আপনি জেমসের সাথে হাত মিলিয়ে পেনড্রাইভ আমার স্ত্রীর হাতে দিয়েছেন। সেটা দেখে সে আমার উপর ছুরি চালিয়েছে। আমার শরীর থেকে রক্ত ঝরেছে, অনেক রক্ত। তা দেখে আমার স্ত্রী কষ্ট পেয়েছে প্রচণ্ড, খুব কেঁদেছে। তার চোখের পানি আমার সহ্য হয় না। এবারও কোনো সাড়া নেই। রিচার্ডের চোখে ক্ষীণ সন্দেহ। সে লুকাসকে ইশারা করল। লুকাস ধীরে কম্বল সরাতেই দুজনের শিরদাঁড়া জমে গেল। সবিতা বেগমের নিথর দেহ ছুরি দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রিচার্ডের কপালে গভীর চিন্তার ভাঁজ। সে ধীরে দৃষ্টি ঘুরালো ঘরের চারপাশে। হঠাৎই চোখে পড়ল খাটের নিচে ঝকঝকে একটা পাল। রিচার্ড সেটা তুলে আনল। নিঃশ্বাস আটকে রেখে দেখল এটা এলিজাবেথের পায়েলের অংশ। চোখে ঝলসে উঠল এক নতুন রহস্যের আগুন। পরপরই মস্তিষ্কে খেলে গেল পুরো ছক। 2 দিন আগের ঘটনা। রিচার্ড অফিস থেকে ফিরে সোজা উপরে গিয়েছিল। তখন এলিজাবেথ ছিল বাগানে। ম্যানশনে ফিরে এসে দেখতে পেল সবিতা বেগম কফির ট্রে হাতে সিঁড়ি ভাঙছে। কেন জানি এলিজাবেথের মনে সন্দেহ জাগল। সে গেল রান্নাঘরে। ময়লার ঝুড়ির নিচে চোখে পড়ল একটা ছোট্ট শিশি। বিশেষ পরিচিত সেই বিশেষ শিশি। সবটা বুঝে গেল এলিজাবেথ। সবিতা বেগম যখন নিচে নামছিলেন এলিজাবেথ ছুটে গেল উপরে। ঠিক মুহূর্তে রিচার্ড কফির কাপ ঠোঁটে তুলতে যাচ্ছিল। এলিজাবেথ দৌড়ে এসে কফির মগটা ছুঁড়ে ফেলে দিল। রিচার্ড অবাক। কিছু না বললেও এলিজাবেথের মুখের আতঙ্ক অনেক কিছুই বলে দিয়েছিল। পরে সিসিটিভিতে সবটা দেখে রিচার্ড সত্যিটা বুঝেছিল। সব জেনেও এলিজাবেথের মতোই সে একবার ক্ষমা করেছিল সবিতা বেগমকে, ইব্রাতের কথা ভেবে। কিন্তু ভুল হয়েছিল। সবিতা বেগম আবারও একই খেলায় মেতেছিলেন। জেমসের দেওয়া পেনড্রাইভ এবার সরাসরি এলিজাবেথের হাতে তুলে দিয়েছিলেন। জেমস প্রতিশোধ স্পৃহায় এতই জ্বলছিল যে রিচার্ডকে বিষ দিয়ে মারতে না পেরে তিলে তিলে মারতে চেয়েছিল। জেমস আগেই রিচার্ডের একজন গার্ডকে কিনে নিয়েছিল। তার মাধ্যমেই সবিতা বেগমের কাছে বিষ আর পেনড্রাইভ দিয়েছিল। এবারের ঘটনার পর রিচার্ড আর দয়া দেখাতে চায়নি, কিন্তু তার আগেই প্রতিশোধ নিয়ে নিল তার সহধর্মিণী। শান্ত, নির্ভুল, চূড়ান্ত। সবটা বুঝতে পেরে তপ্ত শ্বাস ফেলল রিচার্ড। গার্ডদের দিয়ে খুনের সকল আলামত সরিয়ে ফেলল। মুহূর্তেই গায়েব করে দিল সবিতা বেগমের লাশ। লুকাস পেছন পেছন ছুটতে ছুটতে বলল, বস, ন্যাসোকে জানানো উচিত। রিচার্ড হনহনিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, না, ওকে অনেক মিথ্যে বলতে হবে ওর স্ত্রীর কাছে। তার চেয়ে বরং সবাই জানুক মহিলা পালিয়ে গেছে। দুজনে গাড়ির কাছে পৌঁছাতেই চমকে উঠল। ন্যাসো ড্রাইভিং সিটে বসে আছে, তবে কেউ কিছুই বলল না। ন্যাসোও না। রিচার্ড চুপচাপ উঠে বসল। ন্যাসো সামনের আয়নায় চোখ রেখে জিজ্ঞেস করল, বস, কোথায় যাবেন? পাবনা পাগলা গারদ। লুকাস গলা ভেজাতে শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করল, বস, আপনি কি সত্যি নিজের ভাইকে মারতে যাচ্ছেন? রিচার্ডের গলা কর্কশ হয়ে উঠল। ইয়েস।